সেট ফাংশনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথম অংশে সেট পড়ব, দ্বিতীয় অংশে গিয়ে ফাংশন পড়ব। দুইটা খুবই খুবই সহজ একটা টপিক, আর এখান থেকে যে প্রশ্নগুলো আসে আপনারা এক পলক দেখলেই 10 সেকেন্ডের মধ্যে, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আপনারা অ্যান্সার করতে পারবেন। তো প্রথমে আমরা দেখি সেট ফাংশন থেকে কি ধরনের প্রশ্ন আসছে বিগত বিসিএস গুলোতে। দেখেন 45তম বিসিএস এই প্রশ্নটা আসছিল যে এক্স বিলংস টু এন। এই বিলংস টু মানে হচ্ছে অধিকারে থাকে, মানে এক্স এ এই সেটের মানগুলো এন সেটের মধ্যে আছে। এন একটা সেট, এই এন একটা সেট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলছিলাম কিন্তু এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এখানে একটা আহ, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এ এর মান কত? তাহলে এখানে আমরা এটা যদি সমাধান করি এক্স এর দুইটা মান পাবো। হ্যাঁ, এখানে এক্স এর দুইটা মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে ওই দুইটা মান এই সেটের সদস্য হইতে পারে, তবে একটা ধনাত্মক যদি আর একটা ঋণাত্মক আসতে পারে, ঋণাত্মক মানটা এই সেটের উপাদান হবে না। 45-এ অনেকেই এই প্রশ্নটা ভুল করছিল, কারণ এটার অ্যান্সার আসবে একটা হচ্ছে 7 আর একটা আসবে -2। -2 মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 14 ইকুয়াল 0, এটাকে যদি আমরা সমাধান করি এক্স এর মান পাবো 7 এবং -2, এই দুইটা মান পাবো। আচ্ছা, 7 এবং -2 হয় কি, আমরা একটু সমাধান করে দেখি তো। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস, এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 7, এগুলো আপনারা আপনারা কিন্তু গত ক্লাসে করছেন, ঠিক আছে? এগুলো আপনারা গত ক্লাসে করছেন। ইকুয়েশন এখানে মাইনাস হবে, এক্স মাইনাস 7, হ্যাঁ এখানে মাইনাস হবে, ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এক্স এক্স সমান কত আসতেছে? একটা 7 আসতেছে, একটা -2। এই যে দুইটা অ্যান্সার, অনেকেই একটা অপশনে ছিল 7 এবং -2, কিন্তু এই যে এখানে এন যে ছিল এন, এই এন দ্বারা বোঝাচ্ছে এখানে শুধু ধনাত্মক সংখ্যাই হইতে পারবে, ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। এই জন্য এইখানে এ সেটের উপাদান হবে শুধুমাত্র 7। এটাও অপশনও ছিল, এটাও অপশনও ছিল, অনেকে এটা ভুল দাগিয়ে আসছে। এই জন্য পরীক্ষার হলে প্রথম কথা হচ্ছে অঙ্ক দাগানোর সময় মাথা ঠান্ডা রাখতে হবে, পুরো অঙ্কটা মনোযোগ দিয়ে পড়তে হবে একদম শেষ পর্যন্ত, পড়ে তারপর অঙ্কের সমাধান করতে হবে। কেউ এটা পড়ছে এক্স বিলংস টু এন, আচ্ছা এই এন এর থেকে খেয়াল করে নাই, খেয়াল না করে অঙ্কটা সমাধান করে এটা দাগায় দিয়ে আসছে, অর্থাৎ সে 1 মার্ক পাইতো যদি খালি এনের দিকে একটু খেয়াল রাখতো। এই জন্য পরীক্ষার হলে কিন্তু আমি বারবার বলতেছি, পরীক্ষার হলে কি করতে হবে? মাথা ঠান্ডা রাখতে হবে, পুরো প্রশ্নটা পড়তে হবে। অর্ধেক প্রশ্ন পড়ে কখনোই সমাধান করা যাবে না। 44তম বিসিএস একটা ফাংশন থেকে অঙ্ক আসছিল, বিপরীত ফাংশন থেকে অঙ্ক আসছিল এটা। হ্যাঁ, এটা আমরা আজকে শিখবো। 43তম বিসিএস এর সেট থেকে এখানে একটা অঙ্ক আসছে। 40তম বিসিএস এর সেট থেকে অঙ্ক আসছে। 39তম আসছে, 37তম আসছে, 60, তারপর 36তম তো আসছে। তার মানে সেট ফাংশন থেকে প্রত্যেক বিসিএস এ একটা করে অঙ্ক, সেট ফাংশন থেকে একটা করে অঙ্ক থাকেই, ঠিক আছে? ওকে, এখন আমরা প্রথমে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সেট। সেটটা কি? এই যে আপনারা পড়তেছেন পি টু এ এক সেট বই দিছে না? পি টু এ এক সেট বই দিছে, পি টু এর এক সেট বই। কি বলছি? এক সেট বই, তাই না? পি টু এর এক সেট বই। কি কি বই ছিল সেখানে? সেখানে কি কি বই ছিল? বাংলা ছিল, তারপর ইংরেজি ছিল, গণিত ছিল, বিজ্ঞান ছিল, জিকে ছিল। ধরেন এই বইগুলো ছিল, এটা এক সেট বই পিটিও আপনাদেরকে পাঠাইছে। এই যে এই যে বইয়ের নামগুলো, এগুলো হচ্ছে এই এক সেট বইয়ের মধ্যে, এগুলো কি উপাদান, তাই না? এটাকে আমি দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখছি, যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে লিখছি। তার মানে সেটকে প্রকাশের উপায় হচ্ছে যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে লিখব, এবং সেই সেটের উপাদানগুলো এরকম কমা দিয়ে দিয়ে লিখবো। এটা নতুন কিছু না, এগুলো পুরোনো জিনিস, আপনারা জানেন। এবার আমরা সেটের কিছু প্রকারভেদ দেখব। কি কি প্রকারভেদ আছে দেখি সেটের। প্রথমে হচ্ছে সসীম বা শান্ত সেট, মানে যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে, যেই সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যাবে সেটাকে বলা হয় সসীম বা শান্ত সেট। তার মানে আমি যদি একটা সেট লিখি এরকম এ সমান 1 2 3 4, এই সেটের নাম হলো এ সেট। একটু আগে যেটা লিখছিলাম পিটু এর এক সেট বইয়ের নাম, মানে এটা এই সেটের নাম হলো পিটু এর এক সেট বই। এই সেট, এটার ভিতরে কি কি আছে? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, জিকে বই আছে। তাহলে এখানে আমি একটা সেট লিখলাম এ, এখানে উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা, আমি গণনা করে শেষ করতে পারতেছি, তাহলে এটা সসীম বা শান্ত সেট। যদি গণনা করে শেষ করা না যায় তখন সেটাকে বলবো অসীম সেট বা অনন্ত সেট। ধরলাম এ একটা সেট লিখলাম 1 2 3 4 5 ডট 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 ডট, এইটা একটা অসীম সেট। এই যে ডট ডট দ্বারা বোঝাচ্ছে এখানে
অনেক দূর পর্যন্ত আছে, কত দূর পর্যন্ত আছে আমি জানি না। যেমন একটু আগে আমি যে এন নিয়ে বলছি, সেই এন এর উপাদানগুলো 1 2 3 4 5 6 ডট 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 ডট, মানে স্বাভাবিক সংখ্যার সেট। এখন আমি গত ক্লাসে যেই জিনিসটা পড়াইছি সেই জিনিস নিয়ে আমি এখন এখানে কথা বলবো না। আপনারা অনেকেই বলতেছেন এন কি নেগেটিভ হবে না, এন এ কি শূন্য হবে না, এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন দিতে পারবো না। এই প্রশ্নগুলোর উত্তর আমি গত ক্লাসে দিয়েছি। এরপর হচ্ছে উপসেট। উপসেটটা কি? উপসেট মানে হচ্ছে, ধরেন আমি একটা সেট লিখলাম এরকম 1 2 3 4, এটা একটা সেট। আবার বি একটা সেট হইলো 1 2। দেখেন বি সেটের উপাদানগুলো এ সেট থেকে নেওয়া। এই যে 1 2 এখানেও আছে, এখানেও আছে। বি সেটের উপাদানগুলো এ সেট থেকে নেওয়া। তাহলে আমি এখানে বলতে পারি বি সেট হইল এ সেটের উপসেট। আমি কি বললাম? বি সেটটা হইল এ সেটের উপসেট। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, বি উপসেট অফ এ। দেখেন বি হইল উপসেট কার? এর উপসেট। যেটা উপসেট সেটা কিন্তু প্রথমে লিখছি, যেটা উপসেট সেটা কিন্তু প্রথমে লিখছি। এরপর হচ্ছে এ। আর এই যে আমি এখানে যে একটা চিহ্ন দ্বারা এইভাবে নিচে একটা ইকুয়াল দিলাম, এটা হচ্ছে উপসেট প্রকাশের একটা প্রতীক, যার ইংরেজি হচ্ছে সাবসেট। হ্যাঁ, সাবসেট। তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। বি হলো এর উপসেট। আমি কিন্তু নিচে একটা এই যে একটা দাড়ি দিছি আবার। এটাকে এইভাবেও লেখা যায়, এটাকে শুধু এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায় বি এর প্রকৃত উপসেট। আমরা প্রকৃত উপসেটটা একটু দেখি, প্রকৃত উপসেটটা কি। দেখেন আমি একটু আগে যে এ সেটটা লিখছি 1 2 3 4, এখন আমি এরপরে বি একটা সেট লিখছি 1 2, আমি সি একটা সেট লিখলাম 1 2 3 4। খেয়াল করে দেখেন এই যে এ সেটটা, এ সেটের একটা উপসেট হইল বি, তাহলে বি হইল এর একটা উপসেট। আবার সি সেটটাও এর একটা উপসেট, সি হইল এর একটা উপসেট। তবে এখানে দেখেন এর উপাদান আর বি এর উপাদানগুলো সেম, এর উপাদান বি এর উপাদানগুলো সেম। এইটাকে এইভাবেই লিখতে হবে। আর এইটা হলো প্রকৃত উপসেট। এবার সোজা বাংলা ভাষায় বলি, যেই সেট থেকে নিচ্ছি, এই যে এ সেটের উপসেট হলো বি, যদি এর উপাদান আর বি এর উপাদান যদি সেম না হয় সেটাকে বলা হয় প্রকৃত উপসেট। সেই প্রকৃত উপসেটকে নিচে ইকুয়াল চিহ্ন না দিয়েও লেখা যায়, এইভাবে লেখা যায় বি, বি এর প্রকৃত উপসেট, এইভাবে লেখা যায়। তবে এটাকে আবার লেখা যাবে না, এটাকে আবার লেখা যাবে না। আচ্ছা, উপসেটটাকে আপনার ক্লিয়ার? এখন একটা সেটের কতগুলো উপসেট হইতে পারে? একটা সেটের কতগুলো উপসেট হইতে পারে? যেমন আমি এ একটা সেট লিখলাম 1 2 3। এখন এই সেটের কতগুলো উপসেট লেখা যেতে পারে? কতগুলো উপসেট লেখা যেতে পারে? আমি এটার একটা উপসেট শুধু ওয়ান নিয়ে লিখতে পারি না? এর একটা উপসেট ওয়ান, হয় কি না? শুধু টু দিয়ে একটা হয় না? শুধু থ্রি দিয়ে একটা হবে না? আবার ওয়ান এবং টু নিয়ে একটা হবে না? আবার ওয়ান এবং থ্রি নিয়ে একটা হবে না? এরপর 1 2 3 একটা হবে না? হবে কি না? আচ্ছা, 2 3টা আগে লিখে নেই, 2 3 হবে একটা আগে, 2 3, তারপর 1 2 3। কারণ আমি জানি প্রত্যেক সেট নিজেই নিজের কি উপসেট, প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট। আর প্রত্যেকটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, মানে কোনো উপাদান ছাড়াই ফাঁকা সেট থাকে। তাহলে এই যে এখানে প্রত্যেকটাই, এখানে যতগুলো সেট লিখছি সবগুলোই এর উপসেট, সবগুলোই এর উপসেট। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা। টোটাল কয়টা উপসেট আছে? 8টা উপসেট আছে। দেখেন এখানে উপাদান ছিল 3টা, উপাদান 3টা, উপসেট হয়েছে কয়টা? 3টা থেকে উপসেট হয়েছে 8টি, তাই না? যদি বি একটা সেট লিখলাম 1 এবং 2, তাহলে এটার উপসেট কয়টা হবে? শুধু ওয়ান নিয়ে একটা হবে, শুধু টু নিয়ে একটা হবে, আবার 1 এবং 2 নিয়ে একটা হবে, আবার ফাঁকা একটা সেট হবে, ফাঁকা একটা সেট হবে। কয়টা হলো? 1 2 3 4টা। উপাদান 2টা, তখন উপাদান উপসেট কয়টা? 4টা। উপাদান যখন 3টা তখন উপসেট 8টা। যদি কখনো উপাদান 4টে হয়, উপাদান 4টা, সেটের উপাদান 4টা, তখন উপসেট হবে 16টা।
উপসেট হবে 16টা। আমরা এইখানে দেখলাম যখন উপাদান তিনটা, মানে সেটের মধ্যে উপাদানে যে একটা দুইটা তিনটা, তখন উপসেট হয় 8টা। যখন উপাদান হয় দুইটা তখন উপসেট 4টা। যখন উপাদান থাকবে 4টা তখন উপসেট হবে 16টা। উপাদান যদি 5টা হয়, মানে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। দেখেন, যখন উপাদান দুইটা, উপসেট 4টা, তিনটা হলে 8টা, 4 এর 2 গুণ 8, 8 এর 2 গুণ 16, মানে 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। মূলত 2n এই সূত্র দ্বারা এইটা প্রমাণিত। কিভাবে? দেখেন, যখন আমার উপাদান দুইটা, n এর মান হচ্ছে 2, যখন উপাদান দুইটা, যদি একটা সেট a সমান এরকম হয় x এবং y, তাহলে উপাদান দুইটা এর উপসেট হবে 2 টু দি পাওয়ার 2 সমান 4। যদি একটা সেট এরকম হয় 1 2 3, তিনটা উপাদান থাকে, তাহলে এর উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। তাহলে এই যে 2 টু দি পাওয়ার n, এটা দ্বারা উপসেট সংখ্যা বের হচ্ছে। 2 টু দি পাওয়ার n, এইটা দ্বারা উপসেট সংখ্যা বের হচ্ছে। এখন যদি বলে প্রকৃত উপসেট, আমরা একটু আগে দেখলাম প্রকৃত উপসেট কখন হচ্ছে না, যখন এই যে এ যে সেটটা, এ সেট এবং সি সেট এই দুইটা সমান, এই জন্য সি এর উপসেট না। কারণ প্রত্যেকটা সেটের মধ্যেই ওই সেট নিজে, প্রত্যেকটা সেটের উপসেটের মধ্যে ওই সেটটা নিজেই একবার করে থাকে, তাই না? এই যে 1 2, এই 1 2 এখানে একবার আছে। তাহলে প্রকৃত উপসেট তখনই হবে, প্রকৃত উপসেটের সংখ্যা তখনই আমরা বের করতে পারবো যখন এই সেটটা থাকবে না, এই সেটটা করে থাকবে না। তাহলে উপসেট সংখ্যা যদি 2 টু দি পাওয়ার n হয়, উপসেট সংখ্যা এইখানে আমি লিখে দিচ্ছি, উপসেট সংখ্যা সমান 2 টু দি পাওয়ার n। এখানে n কি? n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, সেটের উপাদান। আর প্রকৃত উপসেট যদি বলে যে প্রকৃত উপসেট কয়টি, তখন হবে 2 টু দি পাওয়ার n - 1। এই এক কি? এই এক হচ্ছে ওই সেটটা নিজেই বাদ যাচ্ছে, এই একটা সেট বাদ যাবে, এটা হবে প্রকৃত উপসেটের সংখ্যা। আমরা অঙ্ক করার সময় দেখবো সব, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর অন্তর বা বিয়োগ, এটা কিরকম হয়? ধরেন এ একটা সেট এরকম আছে, ধরেন 1 2 3 4 5। আমি আরেকটা লিখলাম বি একটা সেট এরকম 1 3 5। এখন আমি যদি লিখি এ বিয়োগ বি, মানে এই যে এ মাইনাস বি, মানে বি থেকে, এ থেকে বি এর উপাদানগুলো বাদ যাবে, এইটার অর্থটা কি? দেখেন, এটা কিন্তু অনেকেই ভুল করেন, এটা কিন্তু অনেকেই ভুল করেন। এটা দ্বারা বোঝায়, এটা দ্বারা বোঝায় এইখানে যে সেটটা হবে, সেই সেটের মধ্যে বি এর কোনো উপাদান থাকতে পারবে না। এইখানে যে সেটটা হবে, সেই সেটের মধ্যে বি এর কোনো উপাদান থাকতে পারবে না। এখন এ সেটের উপাদান 1 2 3 4 5, এর মধ্যে থেকে যদি 1 3 5 বাদ দেই, থাকবে কি? 2 এবং 4, 2 এবং 4। তাহলে এ এবং বি এই সেটের অন্তরটা কি হবে? 2 4। এটা কি বুঝতে পারছি? দেখি যদি বুঝে থাকেন, তাহলে এটার অ্যান্সার দেন তো দেখি। এ একটা সেট হইলো ধরেন 1 2 3 4, বি একটা সেট হইলো 1 3 5। তাহলে এবার বলেন এ বাদ বি কি হবে? এটার অ্যান্সার কি হবে? সবাই দ্রুত কমেন্ট করেন। থ্যাংক ইউ। এখানে একজন ভুল করছেন। দেখেন আমি কি বলছিলাম, এইখানে বি এর কোনো উপাদান বসতে পারবে না, বি এর কোনো উপাদান বসতে পারবে না, বি এর উপাদানগুলো বাদ দিয়ে এর বাকি উপাদানগুলো বসবে। এখন বি এর উপাদান যদি বসতে না পারে, তাহলে 5 তো বসবেই না, 3 বসবে না, 1 বসবে না। এখানে 5 নাই, ওই 5-এর হিসাব বাদ, তাহলে শুধু 2 এবং 4। হ্যাঁ, এই তো আপনারা বুঝে গেছেন। এবার আমরা দেখব সার্বিক সেট। কতগুলো সেট যদি নির্দিষ্ট একটা সেটের উপসেট হয় বা নির্দিষ্ট একটা সেটের আলোচনা হয়, যেমন ধরেন আমি একটা একটা সেট লিখলাম, ধরেন 1 2 3 4 5 6 7, হ্যাঁ, এটা একটা সেট। এখন এইখান থেকে আমি একটা সেট লিখলাম 1 2, বি একটা সেট লিখলাম 3 4 5, সি একটা সেট লিখলাম 1 2 6 7। দেখেন, এই যে এখানে যে উপসেটগুলো প্রত্যেকে ইউ এর উপসেট, প্রত্যেকে ইউ এর উপসেট। এই ইউ সেটটাকে বলা হয় সার্বিক সেট। মানে কতগুলো সেট যদি নির্দিষ্ট একটা সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটটাকে বলা হবে সার্বিক সেট। এটা সার্বিক সেটকে সাধারণত
ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা দেখব পূরক সেট। দেখেন আমি এখানে যা পড়াচ্ছি, একটু আগে আমি যে বইটা দেখাইলাম 9-10-এর দ্বিতীয় অধ্যায়ে, এগুলো বিস্তারিত আলোচনা করা আছে, একদম উদাহরণ দিয়ে প্রত্যেকটা জিনিস আলোচনা করা আছে। এখন দেখবো আমরা পূরক সেট। আচ্ছা, পূরক শব্দের অর্থ কি বলেন তো? পূরক শব্দটার অর্থ কি? পূরক মানে হচ্ছে পূর্ণকারী। এটা একটা শব্দের অর্থ হয় এরকম, পূর্ণকারী। এটা একটা অর্থ, পূর্ণকারী। কমপ্লিমেন্ট। আচ্ছা, পূরক শব্দের ইংরেজি অর্থটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে। এখন ধরেন একটা সেট লিখলাম, একটা সার্বিক সেট লিখলাম 1 2 3 4 5। আর একটা সেট হলো এ, ধরেন 1 2 3। দেখেন দেখেন এই যে ইউ, এটা হলো সার্বিক সেট, এটা সার্বিক সেট, হ্যাঁ, এটা হলো সার্বিক সেট। আপনার পূরক কোণ পড়ছেন না? পূরক কোণ। দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদেরকে কি বলা হয়? পরস্পর পূরক কোণ, তাই না? এখন একটা কোণ হলো 60 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এই 60 ডিগ্রি কোণের পূরক কোণ কথাটার অর্থ হচ্ছে এই 60 ডিগ্রি কোণটাকে 90 ডিগ্রিতে রূপান্তর করতে আর কত ডিগ্রি লাগবে? 60 ডিগ্রি কোণটাকে 90 ডিগ্রিতে রূপান্তর করতে আর কত ডিগ্রি লাগবে? আর 30 ডিগ্রি লাগবে। এই জন্য 60 ডিগ্রি কোণের পূরক কোণ হইল 30 ডিগ্রি। মানে 60 ডিগ্রি কোণটাকে পূর্ণ করবে 90 ডিগ্রিতে, সেটা হলো 30 ডিগ্রি। এই জন্য 60 ডিগ্রি কোণের পূরক কোণ হইল 30 ডিগ্রি। এবার দেখেন, এখানে ইউ হইল সার্বিক সেট, এ এটার একটা উপসেট। এখন এই এ সেটটাকে যদি সার্বিক সেটে রূপান্তর করতে চাই, তাহলে আমার আর কি দরকার? এর পূরক সেট, এই যে এ কমপ্লিমেন্ট, মানে এর উপরে এরকম সি দ্বারা প্রকাশ করা হয়, অথবা এভাবে প্রকাশ করা হয়, এর উপরে একটা ড্যাশ। আর কি কি দরকার? হ্যাঁ, হেল্প করবে কমপ্লিট করতে, রাইট। হেল্প করবে কি কি? শুধু 4 এবং 5 দিলে হয়ে যাবে। তাহলে এর পূরক কোণ হইল 4 and 5। এর পূরক কোণ হইল কি? 4 এবং 5। এবার একটু খেয়াল করেন, এই 4 এবং 5 কিভাবে পেয়েছি? দেখেন, এই 4 5 এই উপাদানগুলো কি এর মধ্যে আছে? কিন্তু ইউ এর মধ্যে আছে। আমরা একটু আগেই দেখছিলাম যে ইউ থেকে যদি আমরা এ বাদ দেই, দেখেন তো, ইউ থেকে এ বাদ দিলে কি 4 5 পাই না? ইউ থেকে এ বাদ দিলে, মানে সার্বিক সেটটা থেকে যদি এ সেটের উপাদানগুলো বাদ দেই, তাহলে কি পাচ্ছি? এখানে 4 এবং 5 পাচ্ছি না? তাহলে এটাই হলো পূরক কোণ। তাহলে আমরা যে কোনো কোণের পূরক কোণ যদি নির্ণয় করতে বলে, এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট যেটাই হোক না কেন, তাহলে ইউ থেকে ওই সেটটা বাদ দিলে, এই যে ইউ থেকে এ সেট বাদ দিলাম, তাহলে এ সেটের কমপ্লিমেন্টটা পাবো, এ সেটের পূরকটা পাবো। তাহলে এইবার আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট মানে কি? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। ধরেন আমি এ একটা সেট নিলাম 1 2, বি একটা সেট নিলাম 2 3 4। এই দুইটা সেটের সবগুলো উপাদান নিয়ে যদি একটা সেট গঠন করি, কীরকম হবে? 1 2 2 3 4 এরকম হবে না? তবে মনে রাখবেন, একটা সেটের ভিতরে একই উপাদান বারবার দেওয়ার প্রয়োজন নাই। একটা সেটের ভিতরে একটা উপাদান একবারই হবে। তাহলে আমি এখানে 1 2 3 4, এই যে এ এবং বি সকল উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম। এটাকে লেখা হয় এইভাবে, এ ইউনিয়ন বি। হ্যাঁ, এ ইউনিয়ন বি। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো সেট প্রকাশের পদ্ধতি। দুইটা সেট প্রকাশের দুইটা পদ্ধতি। এক হচ্ছে তালিকা পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। একটা হচ্ছে তালিকা, দুই হচ্ছে গঠন। আমি এটা ভুলে গেছিলাম, দুই হচ্ছে গঠন পদ্ধতি। সেটা কি কি? তালিকাটা কি রকম? এই যে একটু আগে আমি অনেকগুলো সেট লিখছি 1 2 3 4, এই যে এইটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কি হয়? আমরা উপাদানগুলোকে আমরা সচক্ষে দেখতে পারি। এই সেটটাকে আমি গঠন পদ্ধতিতে লিখতে পারি এইভাবে। এখানে 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, তাই না? আমি এই উপাদানগুলোকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করব। আমরা ধরে নেই যে এই উপাদানগুলোকে এক্স এর মাধ্যমে প্রকাশ করব। ধরে নিলাম যে এ সেটের উপাদানগুলো এক্স। এখন এক্স এর মানগুলো কোন সেটের মধ্যে থাকবে? এখানে দেখেন 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন। আমি বলে দিলাম, এখানে
এই সেটের উপাদানগুলো এক্স ধরে নিলাম, তবে এক্স এর মানগুলো অবশ্যই এন এর মধ্যে আছে, এই জন্য লিখলাম এক্স বিলংস টু এন, মানে এক্স এর উপাদানগুলো এন এর মধ্যে আছে। এইবার এখন এন এর মান তো অনেক আছে, এন এর মান এই এক থেকে শুরু করে অসীম পর্যন্ত আছে, তাই না? তাহলে এখানে কি আমি অসীম পর্যন্ত, আমার এখানে যে উপাদান আছে চারটে উপাদান আছে, কি কি? এই এক্স এর মানগুলো এক থেকে শুরু করে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত। দেখেন এই সেটের উপাদান 1 2 3 4, এই সেটের উপাদানও 1 2 3 4, এক্সটা ধরে নিলাম, এক্স আমি ধরে নিলাম। দেখেন এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, তবে এখানে উপাদানগুলো আমরা সচক্ষে দেখতে পারতেছি, তবে এখানে উপাদানগুলো সচক্ষে দেখতে পারতেছি না। তবে এখানে একটা শর্ত দেওয়া আছে, যেই শর্ত দ্বারা উপাদানগুলো বের করা সম্ভব, এটাকে বলা হয় গঠন পদ্ধতি, এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। এবার একটু আগে আমি যেটা দেখাইলাম, এই এ ইউনিয়ন বি, এখানে 1 2 3 4 সকল উপাদান আছে। এই উপাদানগুলো কোন কোন সেটের? এ সেটের এবং বি সেটের। বলা যায় না, এখন এরকম পরীক্ষায় আসে না, আসতেও পারে। এই এ ইউনিয়ন বি, এই সেটটাকে গঠন পদ্ধতিতে এইভাবে লেখা হয়, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। 19-এর বইয়ে সুন্দরভাবে লেখা আছে। দেখেন এখানে কিন্তু অথবা লেখছি, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আচ্ছা, এটার মানে হচ্ছে, দেখেন এটার মানে হচ্ছে, যেমন আমি যদি লিখি এখানে এক্স লেস ইকুয়াল হচ্ছে 2, তার মানে এটার মানে হচ্ছে 2 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে, এক্স এর মান 2 থেকে ছোট, এক্স এর মান 2 থেকে ছোট, তবে 2 সহ। আর যদি আমি এখানে ইকুয়াল চিহ্ন না দেই, তাহলে এক্স এর মান 2 থেকে ছোট, তবে সেটা 2 বাদ দিয়ে, 2 বাদে এখানে 1 হইতে পারে, 0 হইতে পারে, -1 হইতে পারে, এইসব মান হইতে পারে। তবে যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তখন 2 সহ হবে। এটা অসমতার ক্লাসে আরো ক্লিয়ার জানতে পারবেন, হ্যাঁ, এই এই চিহ্নগুলো সম্পর্কে অসমতার ক্লাসে আপনারা জানতে পারবেন। ওকে, তাহলে এইটা একটু মাথায় রাখবেন। ইউনিয়ন থাকলে এখানে কিন্তু ইউনিয়নের জন্য আমি অথবা লিখতেছি, এখানে এই সেটের মধ্যে এ এর উপাদান আছে অথবা বি এর উপাদান আছে, অথবা দ্বারা প্রকাশ করতেছি। এবার আসেন সেট, অর্থাৎ সেটের কি সেট করবে। যেমন ধরেন আমি একটু আগে লিখছিলাম এ একটা সেট 1 2 3, আবার বি যদি একটা সেট হয় 3 4 5। সেটের অর্থ হচ্ছে দুইটা সেটের বা দুই বা ততোধিক সেটের কমন উপাদানগুলো নিয়ে। এই এ এবং বি সেটের মধ্যে কমন উপাদান কি আছে? দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি আছে? এখানেও 3 আছে, এখানেও 3 আছে। আর কোনো কমন উপাদান আছে? আর কোনো কমন উপাদান নাই। তাহলে শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে যেই সেট হয় সেটাকে বলা হয় সেট বা ইন্টারসেকশন। এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এই যে উল্টো, এটাকে অনেকে ক্যাপ বলে, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি, এটার অর্থ হচ্ছে শুধুমাত্র কমন উপাদানগুলো নিব, কমন দুই জায়গায় আছে সেগুলো নিব। আর যদি এরকম ইউনিয়ন থাকে, তাহলে সকল উপাদানই নিব। আর এটাকে, এই এ ইন্টারসেকশন বি, এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা এইভাবে, আমি যদি এক্স ধরে নেই তাহলে এক্স বিলংস টু এ, এখানে হবে এবং এক্স বিলংস টু বি, এখানে এবং। দেখেন ইন্টারসেকশনের জন্য এবং, আর ইউনিয়নের জন্য কিন্তু অথবা, এটা একটু মাথায় রাখবেন। ওকে, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট কখন হয়? ধরেন এই এ একটা সেট 1 2 3, আর বি একটা সেট 4 5 6। এখন বলেন তো এ ইন্টারসেকশন বি সমান কি হবে? এখানে কি হবে? কিছুই নাই। মানে দুইটার কমন কোনো উপাদান আছে? দুইটার মধ্যে কমন কোনো উপাদান আছে? নাই। এই যে কমন কোনো উপাদান নাই, তখন আমরা এরকম করে ফাঁকা রেখে দেব, কোনো উপাদান নাই। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই অ্যান্সার, ফাঁকা। তবে এই ফাঁকা সেটকে আবার এই ওরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই ফাঁকা সেটটাকে এরকম, যেমন আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ভিতরে কোনো কিছু না লিখেও প্রকাশ করতে পারি, আবার শুধুমাত্র ওরি দ্বারা প্রকাশ করা যায়। এখন বলেন তো এটা কি ফাঁকা সেট? এই এক্স একটা সেট লিখলাম, এটা কি ফাঁকা সেট? এইটা কি ফাঁকা সেট?
না, এটা ফাঁকা সেট না, এটা একটা সেট যার উপাদান হচ্ছে ওরি। এটা একটা সেট যার উপাদান হচ্ছে ওরি, মানে একটা উপাদান আছে। তার মানে ফাঁকা সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শুধু দ্বিতীয় বন্ধনী দ্বারা লিখে দিব, অথবা শুধু ওরি দিব। কিন্তু কখনোই দ্বিতীয় বন্ধনী দিয়ে মাঝখানে আবার ওরি দিব না, তাহলে কিন্তু এটা ফাঁকা সেট হবে না। এটা একটা সেট যার উপাদান একটা আছে। ওকে, এখন এই দুইটা সেট, দেখেন তো কমন কোনো উপাদান আছে নাই, তখন এই দুইটা সেটকে একসঙ্গে বলা হয় নিঃছেদ সেট, ডিসজয়েন্ট সেট, ইংরেজিতে যেটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট। দেখেন আমরা এখানে পরের লাইন, পরের স্লাইডটা হচ্ছে এটা নিঃছেদ সেটের। ধরেন এ একটা সেট হলো ধরেন এ বি, আর বি একটা সেট যদি হয় ওয়ান টু, তাহলে এই দুইটার মধ্যে কোনো কমন উপাদান নাই, তাহলে এই দুইটা সেটকে বলা হবে নিঃছেদ সেট। এই হচ্ছে সেটের প্রাথমিক আলোচনা। এখন অঙ্কগুলো আপনারা নিজেরাই করবেন। আরেকটা হচ্ছে শক্তি সেট। শক্তি সেট আমরা উপসেট একটু আগে পড়ছি তাই না? ধরেন এ একটা সেট হইলো ওয়ান টু, এর উপসেটগুলো কি কি হয় দেখি। এর উপসেটগুলো হইতে পারে ওয়ান টু, অথবা ওয়ান টু, অথবা একটা ফাঁকা সেট। এই উপসেটগুলোকে, প্রত্যেকটা উপসেটকে একটা করে উপাদান ধরে যদি আমি একটা সেট গঠন করি, প্রত্যেকটা উপসেটকে এক একটা উপাদান ধরলাম, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এই যে সবগুলো উপসেট মিলে একটা সেট হইলো, এটাকে হইলো এর শক্তি সেট। মানে এর শুধু একটা উপাদান ছিল ধরেন ওয়ান এবং টু, এর কিছু বাচ্চা হয়েছে, এর কিছু এই যে ছেলে মেয়ে হয়েছে, ওয়ান একটা ছেলে, টু একটা ছেলে, ওয়ান টু একটা ছেলে, ফাঁকা একটা ছেলে। এখন সবগুলো ছেলেকে যখন একসঙ্গে করা হয়, তার শক্তিটা অনেক বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হয়েছে পাওয়ার সেট বা শক্তি সেট। ঠিক আছে, তাহলে শক্তি সেটের উপাদান এই যে এ সমান ওয়ান টু, এই এই সেটের শক্তি সেটের উপাদান কতটি হবে? উপসেট যতটি হবে, শক্তি সেটের উপাদানও ততটি হবে। মেয়ে হয়নি? হ্যাঁ, মেয়েও আছে। ওকে, এখন চলেন আমরা অঙ্ক করি। দেখেন বইয়ের প্রথম অঙ্কটা আপনারা অ্যান্সার করবেন। এ সমান ওয়ান টু থ্রি, বি হলো ফাঁকা সেট, তাহলে এই দুটার সংযোগ সেট, ইউনিয়ন সেট কি হবে? উপসেট সংখ্যা পাওয়ার সেট সংখ্যা একই হবে। তাহলে ওয়ান টু থ্রি এবং এই যে ফাঁকা সেটের ইউনিয়ন করলে অ্যান্সারটা হবে ওয়ান টু থ্রি হবে, তাই না? এটার সাথে যদি আমি একটা ফাঁকা সেট করি, এই সেট আর এই সেটের সকল উপাদান নিলে এইটাই হবে। ওকে, এবার 2 নম্বর অঙ্ক। যদি এ সমান 5 15 20 30 এবং বি সমান 3 5 15 18 20 হয়, তবে এ ইন্টারসেকশন বি মানে এই দুইটা সেটের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট কি হবে? সবাই দ্রুত কমেন্ট করি। শক্তি সেটের ভিতরে দ্বিতীয় বন্ধনী, সাব্বির হোসেন, শক্তি সেটের ভিতরে দ্বিতীয় বন্ধনী হবে, প্রথম বন্ধনী আসবে পরে, আসবে প্রথম বন্ধনীর ব্যাপারটা আসবে। হ্যাঁ, এই তো আপনারা পারছেন। এই যে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তারপর এখানে 15 আছে, এখানে 15 আছে, এখানে 20 আছে, এখানেও 20 আছে, তাহলে এগুলো কমন। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান হবে এই 5 15 20, এটা হইল অ্যান্সার। দেখেন এটা গঠন পদ্ধতি আছে। এখানে বি একটা সেট, সেটের উপাদানগুলোকে এক্স ধরে নিছে, যে এই সেটের উপাদানগুলোকে এক্স, তাহলে এক্স এর আবার শর্ত দিছে কি, এক্স হলো 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়কগুলো বের করবেন, 28-এর সকল গুণনীয়কই হবে এই সেটের উপাদান। 28-এর গুণনীয়ক কি কি বলেন? 28-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 28-কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেগুলোই হবে 28-এর গুণনীয়ক। 28-কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 14 দ্বারা ভাগ করা যায়, 28 দ্বারা ভাগ করা যায়। তাহলে এগুলোই হলো 28-এর গুণনীয়ক, তার মানে বি সেটের উপাদানগুলো হলো এগুলো। হুম। দেখেন এখানে 3টা সেট আছে, এ একটা সেট, প্রত্যেকটাই তালিকা গঠন পদ্ধতিতে আছে। তাহলে আমাকে এই যে এই অ্যান্সারটা বের করতে হবে, এই যে এটা। তাহলে এই অ্যান্সারটা বের করতে হলে আগে কি করতে হবে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই যে এ সেট, এখানে এ সেটের উপাদানগুলোকে এক্স ধরে নিছে, বলছে এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এরকম। আবার বলে দিছে তার বর্গ করলে 25-এর থেকে ছোট হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 নিতে পারি,
একের বর্গ করলে 1 হবে, 25 থেকে ছোট। 2 নিতে পারি, 2 এর বর্গ করলে 4 হবে, এটাও 25 থেকে ছোট। 3 নিতে পারি, কারণ 3-এর বর্গ করলে কত হয়, 9। তারপর 4 নেই, 4-এর বর্গ 16। 5 নেওয়া যাবে, যদি 5 নেই, 5-এর বর্গ করলে হবে 25। বলছে 25 থেকে ছোট, 25 থেকে ছোট। যদি এখানে এই চিহ্নটা থাকতো, যে ইকুয়াল চিহ্ন থাকতো, তাহলে 5 নিতে পারতাম। ইকুয়াল চিহ্ন নাই মানে কি 5 নেওয়া যাবে না। তাহলে এ সেটের উপাদানগুলো হলো 1 2 3 4। এবার বি সেটের উপাদানগুলো কি কি হবে, বলছে এক্স মৌলিক সংখ্যা। এক্স মৌলিক সংখ্যা, এখানেও শর্ত বলে দিছে 25-এর থেকে ছোট। মৌলিক সংখ্যা কি কি আছে, মৌলিক সংখ্যা সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত বলেন তো দেখি। ও, আপনারা অনেকে বলে ফেলছেন, 2 3। 5 নেওয়া যাবে, 2 3। এর পরে মৌলিক সংখ্যা হলো 5, 5-এর স্কোয়ার করলে যে 25 হয়, এখানে বলছে 25 থেকে ছোট, নেওয়া যাবে না। সি কি বলছে, বলছে এক্স মৌলিক সংখ্যা, তবে এর বর্গ করলে 25-এর সমান হইতে পারে। কোন মৌলিক সংখ্যার বর্গ 25-এর সমান, শুধুমাত্র 5। এখন প্রশ্ন কি বলছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এ বি সি এর মধ্যে কমন উপাদান কোনটা, এ বি সি এর মধ্যে কমন উপাদান কোনটা। নাই, এখানে কোনো কমন উপাদান নাই, তিনটার মধ্যেই কমন কোনো উপাদান নাই। যেহেতু তিনটার মধ্যে কমন কোনো উপাদান নেই, তাহলে এই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি একটা ফাঁকা সেট। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করছেন যে মৌলিক সংখ্যা 1 নিব না কেন। আমি ছোট্ট করে আপনার প্রশ্নটার উত্তর দেই, মৌলিক সংখ্যা 1 নিব না কেন। দেখেন, গণিতের একটা থিওরি আছে, আমি থিওরিটা জাস্ট ম্যাথের মানে থিওরিটা আমি বলতেছি না, জাস্ট বলতেছি থিওরিটা কি। যে কোনো সংখ্যাকে, ধরেন 4 একটা সংখ্যা, এটাকে মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রকাশ করা, যেমন 2 স্কোয়ার, মানে এখানে মৌলিক সংখ্যা 2, দুইটা 2 গুণ আছে। আমি যদি লিখি 12, 12কে লেখা যায় 3 ইন্টু 2 স্কোয়ার, 3 ইন্টু 2 স্কোয়ার। এটা একটা ইউনিক, যে 12কে এইভাবে প্রকাশ করা যায়। 2 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, তবে 2 দুইটা আছে। ওকে। আবার আপনি যদি লেখেন যে ধরেন 60, 60কে কি কি লিখতে পারেন, এখানে 60কে 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 5, মানে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। এই 60কে এইভাবে প্রকাশ করা যায়, যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমি প্রকাশ করতেছি, 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5। এগুলো কি মৌলিক সংখ্যা। যদি এক মৌলিক সংখ্যা হইতো, তাহলে এই চারকে চারকে কেউ প্রকাশ করতে এইভাবে, 2 স্কোয়ার ইন্টু 1 কিউব। হ্যাঁ, আবার কেউ প্রকাশ করতে এইভাবে, 2 স্কোয়ার ইন্টু 1 টু দি পাওয়ার 100। অথবা কেউ প্রকাশ করতো 2 স্কোয়ার ইন্টু 1 টু দি পাওয়ার কি, ধরেন এখানে 1000 লিখে দিল। মানে কি, তার মানে এই যে 4কে প্রকাশের যে একটা ইউনিক একটা প্রকাশ মাধ্যম ছিল, 12কে প্রকাশের যে একটা হচ্ছে অনন্য, এটা ছাড়া আর কোনো, মানে এইভাবে মৌলিক উৎপাদকের সাথে প্রকাশ করা যায়। কিন্তু এক যদি মৌলিক সংখ্যা হইতো, তাহলে আমি এখানে, কেউ লিখতো 1 টু দি পাওয়ার 3, অথবা কেউ লিখতো এর সাথে 1 টু দি পাওয়ার 5, মানে এই অনন্যতা তার হারিয়ে ফেলতো। এই কারণে এক মৌলিক সংখ্যা নয়। এইটা একটা এইটা একটা জাস্ট আমি কারণ বললাম, এরকম আরো বেশ কিছু কারণ আছে। এই জন্য এক মৌলিক সংখ্যা নয়। নাইম মিয়া, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা এই অঙ্কটার অ্যান্সার পেয়ে গেছি। পরের অঙ্কটা, এখন এগুলো আপনারা করবেন, এইগুলো অঙ্ক আমার করানোর কিছু নাই। ওকে, তাহলে এইটাও আপনারা করবেন। এই যে এখানে এই সেটটাকে গঠন তালিকা পদ্ধতি প্রকাশ করবেন, এটাকেও তালিকা পদ্ধতি প্রকাশ করবেন, এরপর দুইটার অন্তর বের করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, হোমওয়ার্ক নিয়ে আরেকটা কথা বলি, এই অঙ্কগুলোর সমাধান বইয়ের মধ্যে দেওয়া আছে। প্রথম কথা, অঙ্কগুলোর সমাধান বইয়ের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি বেশ কিছু হোমওয়ার্ক দেওয়ার পর আমি টেলিগ্রাম গ্রুপে লক্ষ্য করছি, এই হোমওয়ার্কগুলো আবার স্ক্রিনশট নিয়ে টেলিগ্রাম গ্রুপে দেন, এটা সমাধান দেন। বইয়ের মধ্যে তো সমাধান আছেই এক, আমি এগুলো সমাধান দিচ্ছি, তার মানে কি এই অঙ্কগুলো আমি করাচ্ছি না? সিমিলার অঙ্কগুলো তো করাচ্ছি। দেখা যাচ্ছে আমি একই অঙ্ক করাচ্ছি, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, কেউ কেউ আবার ওটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিচ্ছেন যে অঙ্কটা সমাধান করে দেন। দেখেন, আমি এখানে চাইলে অনেক অঙ্ক সমাধান করাইতে পারি, এতে করে আপনাদের কোনো লাভ হবে না।
এখানে গ্রুপে দিচ্ছেন হোমওয়ার্কগুলো, গ্রুপে কেউ সমাধান করে দিচ্ছে, এতে আপনাদের কোনো লাভ হচ্ছে না। চেষ্টা করতে হবে নিজেদেরকেই। আর পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে অঙ্ক করতে হবে। হ্যাঁ, অঙ্ক কিন্তু নিজেকেই করতে হবে, পরীক্ষার হলে অন্য কেউ করে দিবে না। আচ্ছা বলেন, এই সেটের এর প্রকৃত উপসেট কতটি বলেন তো দেখি। এ সমান 1 3 5 7 হলে এর প্রকৃত উপসেট কয়টি? এই 31টা, এখানে 4টা উপাদান আছে, 4টা, টোটাল 4টা উপাদান আছে। উপসেট হবে 2 টু দি পাওয়ার 4 সমান 16টি। তবে প্রকৃত উপসেট এর থেকে একটা বাদ যাবে, প্রকৃত উপসেট এর থেকে একটা বাদ যাবে, 15টি। এটা হলো প্রকৃত উপসেট, আর এটা হলো উপসেটের সংখ্যা। যদি প্রকৃত বলে তখন একটা বিয়োগ হবে। ওকে, তাহলে এটাও আপনারা নিজেরা করবেন। এখানে এটার উপাদান সংখ্যা চাইছে মানে উপসেট সংখ্যা বের করতে বলছে। এইটা একটু করে দেই। এখানে এই একটা সেট, সেই সেটের উপাদানগুলোকে ধরে নিছে এক্স। শর্ত কি দিছে? এক্স হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, এবং বলছে এক্স এর বর্গ করলে 64 থেকে ছোট হবে। তাহলে এ সেটের শক্তি সেটের উপাদান কয়টি হবে এটা পরে, আগে আমাদেরকে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তবে এখানে একটা বলছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি একটা ধারার নাম। না, ক্লাস, ছোট ক্লাস আজকে। ফিবোনাক্কি একটা ধারার নাম, যে ধারাটা শুরু হয় 0 এবং 1 দ্বারা। এর পরবর্তী পরবর্তী উপাদানটা হবে এই দুটার যোগফল। 0 এবং 1-এর যোগফল কত? 1। মানে পূর্বের দুইটা পদের যোগফল পরবর্তী পদটা হবে। এই 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে এটা পরে 2 হবে। 2 আর 1 যোগ করলে কত হয়? 3, তাহলে পরে 3 হবে। 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, তাহলে পরে 8। 8 5 13, 13 আর 8 21, 21 আর 13, এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতেই থাকবে। এইটা একটা সিরিজ, এই সিরিজটার নাম হলো ফিবোনাক্কি সিরিজ। তাহলে পূর্ববর্তী দুইটার যোগফল পরবর্তী পদটা, তবে 0 এবং 1 দ্বারা শুরু হবে। এখন এখানে বলে দিছে এ একটা সেট, তবে সেই সেটের উপাদানগুলো হবে কি ফিবোনাক্কি সিরিজের যে সংখ্যাগুলো আছে সেগুলো। তাহলে এখানে কি কি হইতে পারে? 0 হইতে পারে। তবে এখানে আরেকটা শর্ত আছে কিন্তু, বর্গ করলে 64 থেকে ছোট হবে। 0-এর বর্গ 0, 1-এর বর্গ করলে একই হবে, 2-এর বর্গ করলে 4, 3-এর বর্গ করলে 9, 5-এর বর্গ করলে 25। এর পরের উপাদানটা হলো 8, 8-এর বর্গ করলে হয় 64। বলছে 64 থেকে ছোট, মানে 64 নেওয়া যাবে না, তাহলে 8 নেওয়া যাবে না। এটা হলো এ সেটের উপাদান। এখন বলছে এই সেটের শক্তি সেটের উপাদান কয়টি? এখানে কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে শক্তি সেটের উপাদান কয়টি হবে? 2 টু দি পাওয়ার 5 সমান 32। না, এক ডাবলই হবে। এটা হচ্ছে এইখানে ডাবল হবে, এইখানে ডাবল হবে, কিন্তু সেটের উপাদানের মধ্যে ডাবল নেওয়া যাবে না। একটা সেটের মধ্যে একটা উপাদান একবারই হয়, একের বেশি হবে না। ও 9 25 না, আমি ভুল করছি, এখানে হবে 3 5, 3 5। আচ্ছা, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি, হ্যাঁ, এই অঙ্কটা আমি একটু পরে করাচ্ছি। চলেন আমরা এবার ফাংশন করব। আমরা এবার ফাংশন দেখব, অন্যয় ফাংশন। আমরা কি সেটের ক্লাস করতে করতে হাঁপায় গেছি? আচ্ছা, এখন আমরা সম্পূর্ণ নতুন একটা জিনিস শিখবো, একদম নতুন একটা জিনিস। কারো মাথা যদি একটু জ্যাম হয়ে থাকে, একটু হাঁটাহাঁটি করেন, একটু পানি খান। এই নতুন জিনিসটা অনেকের কাছে লাইফে নতুন, বা কখনো করেন নাই। যারা সায়েন্সের ছিলেন তারা অনেকবার করছেন, ঠিক আছে, কিন্তু যারা আর্টসের, আমার টার্গেট কিন্তু আপনারাই। আমি আপনাদেরকে আজকে অন্যয় এবং ফাংশন শিখাবো, ঠিক আছে? আজকে সকলে মনের ফাংশন শিখে যাবেন। আমরা অন্যয় এবং ফাংশন শেখার আগে নতুন একটা জিনিস শিখব, সেটা হলো ক্রম জোড়। ক্রম জোড়টা কি? ধরেন আপনি আপনার বাসা রং করবেন, আপনার একটা বাসা আছে, সেই বাসাটা রং করবেন। এখন বাসার বাইরে একটা রং করবেন, ভিতরে আরেকটা রং করবেন। ধরেন বাসার ভিতরে যে রং করবেন, ভিতরে ভিতরে কালারগুলো আপনি চুজ করলেন এরকম, ধরেন সবুজ বা লাল। তো ভিতরে সবুজ অথবা লাল যে কোনো একটা করবেন।
সবুজ অথবা লাল রং করবেন। আর বাহিরে যে কালারগুলো করবেন, ধরেন বাহিরে আপনি কালার করতেছেন, সাদা করতে পারেন, হলুদ করতে পারেন, আর কি হতে পারে, ধরেন নীল রং করতে পারেন। দেখেন আপনি আপনার বাসা রং করতেছেন, ভিতরেরটা সবুজ অথবা লাল রং করতে পারেন, যে কোনো একটা চুজ করবেন, বাইরে সাদা, হলুদ, নীল। এখন আপনার বাসার যে রং করবেন এগুলোর মধ্যে থেকেই হবে। তাহলে এখানে ভিতরে সবুজ লাল, বাইরে সাদা, হলুদ, নীল। এখন আপনি যদি এটা একটা কম্বিনেশন করেন, আপনি প্রথমে চাইলেন যে ভিতরে সবুজ করব আর বাহিরে সাদা করব, এরকমটা হইতে পারে কি না? ভিতরে সবুজ বাহিরে সাদা, এরকম একটা আপনি করলেন, এটা একটা কম্বিনেশন হইতে পারে, মানে এটা একটা চুজ করতে পারেন। আর একবার করলেন যে না, ভিতরে সবুজ করি, বাহিরে হলুদ করি, এটা একটা কম্বিনেশন হতে পারে। আবার এরকম হতে পারে যে ভিতরে সবুজ করি, বাহিরে নীল করি, এটাও হইতে পারে। এখন বললেন না, আমি ভিতরে লাল রং করি, তাহলে ভিতরে লাল, বাইরেটা একবার বললেন যে সাদা করতে পারি, এটা একটা কম্বিনেশন। এরকম কতগুলো পাচ্ছেন দেখেন তো। তাহলে এবার লাল করতে পারেন ভিতরে, এরপরে হলুদ করতে পারেন, তাই না? আবার ভিতরে লাল, বাইরে নীল, এগুলোই পারেন কি না? এই যে আপনার বাসার রং, এটা হইতে পারে, 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 এটা হইতে পারে। এই যে আমি যে এরকম জোড়া জোড়া করে লিখছি, এগুলোকে বলা হয় ক্রোম জোড়। এগুলোকে বলা হয় কি? ক্রোম জোড়। মূলত আমি ভিতরে কি রং করব সেটা একটা সেটের মাধ্যমে প্রকাশ করি। ভিতরের রং দুইটা হইতে পারে, একটা সবুজ একটা লাল। বাহিরের রং হইতে পারে সাদা, হলুদ, নীল। এখন আমি এই যে ক্রোম জোড়গুলো লিখছি, বলেন তো প্রথমের রংগুলো কি ভিতরের জন্য নাকি বাহিরের জন্য? প্রথমের রংগুলো ভিতরের জন্য না বাহিরের জন্য? প্রথমের রংগুলো দেখেন তো, এই যে ভিতরে বলছি সবুজ লাল, ভিতরের জন্য। মানে আমি এইখানে যা লেখছি আমি বলেই দিছি যে প্রথমেরটা হচ্ছে ভিতরের, প্রথমেরটা কিন্তু ভিতরের রং, আর পরেরটা হচ্ছে বাহিরের রং। এই যে এগুলোকে লেখছি ক্রোম জোড় আকারে, আর এটাকে প্রকাশ করা এইভাবে, এই ভিতর ইন্টু বাহির। হ্যাঁ, এই যে গুণটা করলাম, দুইটা সেটকে যে গুণ করলাম, এটাকে আবার বলা হয় কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ। আমি এবার এটাকে একটু সংখ্যা দ্বারা প্রকাশ করি। ধরেন এ একটা সেট 1 2, আবার বি একটা সেট ধরেন 3 4। এই দুটা সেটের আমি কার্তেশীয় গুণজ আকারে যদি লিখি তাহলে এরকম হইতে পারে 1 3 হইতে পারে। দেখেন আমি এখানে এ আগে লিখছি, মানে এ সেটের উপাদানগুলো প্রথমে হবে। দেখেন আমি এখানে ভিতরের ভিতরের রংটা আগে লিখছি, এই জন্য এখানে গুণটা যে করছি, গুণের প্রথম যে সেটের নাম সেটা কিন্তু প্রথমে লিখছি, কারণ আমি জানি এখানে প্রথম রংগুলো হচ্ছে ভিতরের, ঘরের ভিতরের রং। তাহলে একই রকম ভাবে এখানে যে এ সেটটা লিখছি প্রথমে, তাহলে এখানে আমার গুণগুলো, আমি যে কার্তেশীয় গুণ যে সেটের উপাদানগুলো লিখতেছি, সেখানে প্রথম উপাদানগুলো অবশ্যই এ সেটের হইতে হবে। তাহলে 1 3 হইতে পারে, 1 4 হইতে পারে, অথবা 2 3 হইতে পারে, 2 4 হইতে পারে। এগুলোকে আমি কি দ্বারা প্রকাশ, প্রথম বন্ধনী দ্বারা কিন্তু ক্রম জোড়গুলো লিখছি, লেখার পর তারপর কি একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করছি, এইটা হলো কার্তেশীয় গুণজ। আর এগুলোকে বলা হয় ক্রম জোড়। এই ক্রম জোড়টা সবার ক্লিয়ার? ক্রম জোড়টা সবার ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন এই যে আমরা কি শিখলাম? ক্রম জোড়। ক্রম জোড়, ক্রম জোড়ের উপর আমি যদি কোনো শর্ত আরোপ করি, কোনো ক্রম জোড়ের উপর যদি আমি কোনো শর্ত আরোপ করি, তখন পাবো অন্বয়, যার ইংরেজি হচ্ছে রিলেশন। আবার অন্যায়ের উপর যদি কোনো আমি শর্ত আরোপ করি, তখন পাবো ফাংশন। দেখেন, ক্রমজোরের উপর শর্ত আরোপ করলে অন্যায় পাবো, অন্যায়ের উপর শর্ত আরোপ করলে ফাংশন পাবো। এইবার দেখি, এইটা একটা ক্রমজোর, এটা একটা ক্রমজোর। এখন এই ক্রমজোরের উপরে যদি আমি কোনো শর্ত দেই, এই ক্রমজোরের উপরে আমি যদি কোনো শর্ত দেই, এখন এটা হলো এ সেট, এটা হলো বি সেট, প্রথম উপাদানগুলো এ সেটের, পরের উপাদানগুলো বি সেটের। আমি যদি এটাকে ধরে নেই, ধরে নেই প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স, প্রথম উপাদানগুলো হলো এক্স আমি ধরে নিলাম, পরের উপাদানগুলো ওয়াই। প্রথম উপাদানগুলো এক্স,
পরের উপাদানগুলো ওয়াই। আমি যদি একটা শর্ত দেই এরকম, যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই শর্তে যে উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আসো। আমি একটা শর্ত দিলাম। এখানকার মধ্যে দেখেন কোনটার উপর, কোনটার উপর মানে কোন এক্স এর উপর স্কোয়ার করলে ওয়াই পাওয়া যায়। দেখেন তো, এটার উপর স্কোয়ার করলে কি 3 হয়? হয় না, তাহলে এটা হবে না, এটা বাদ। এটার উপর স্কোয়ার করলে 4 হয়? হয় না, এটাও বাদ। 2 এর উপর স্কোয়ার করলে 3 হয়? এটাও বাদ। তাহলে এই যে এটা হচ্ছে, তাহলে আমি এইখান থেকে একটা শর্ত আরোপ করে শুধুমাত্র 2 এবং 4 নিলাম, 2 এবং 4 নিলাম। এটাই হলো অন্যয়। এটাই হলো কি অন্যয়। আমি একটা কি করছি, ক্রমজোরের উপর শর্ত আরোপ করছি। শর্ত আরোপ করে ওই শর্তের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে বাকি সব আমি বাদ দিয়ে দিছি। তাহলে তখন এই ক্রমজোরের উপর শর্ত আরোপ করে যা পাইলাম এটাই হয়ে গেল কি অন্যয়। আমি আর একটা এক্সাম্পল দিই আপনাদের, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরেন, ধরেন এ একটা সেট হইলো এরকম 2 3, আর বি একটা সেট হইলো, বি সেটটা এদিকে লিখি, বি একটা সেট হইল 4 9 11। আচ্ছা, এখন আমি এ এবং বি এর ক্রমজোড় বের করব, কার্তেশীয় গুণজ করব। হ্যাঁ, তাহলে কি কি হইতে পারে? 2 4 হইতে পারে, 2 9 হইতে পারে, 2 11 হইতে পারে, তাই না? আবার 3 4 3 9, এরপর 3 11, এগুলোই তো হতে পারে, তাই না? এটা কি, এটা ক্রমজোড় আকারে প্রকাশ করলাম, কার্তেশীয় গুণজগুলোকে ক্রমজোড় আকারে প্রকাশ করলাম। এখন আমি যদি একটা শর্ত দেই, একটা শর্ত দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি এটা একটা শর্ত দিলাম। অনেক শর্ত হইতে পারে, যে কোনো শর্তই হইতে পারে। আমি এই শর্তটা দিলাম, এই শর্তটা দিলাম। এই শর্ত দিয়ে এখান থেকে কি কি নেওয়া যায়, কি কি নেওয়া যায় মানে, প্রথম উপাদানের স্কোয়ার করলে পরের উপাদান পাওয়া যায়। প্রথম উপাদানগুলো কিন্তু এক্স। আমি এটাকে আরো সহজ করে লিখি, ধরেন আমি লিখলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মানে প্রথম উপাদানের উপর স্কোয়ার করলে যেন পরের উপাদানটা পাই। তাহলে এই যে দেখেন তো, এখানে 2 এর স্কোয়ার করলে 4, তাহলে এটা নেওয়া যায়। 2 এর স্কোয়ার করলে 4 নেওয়া যাবে না, এটা 9 হচ্ছে, এটা নেওয়া যাবে না। 2 এর স্কোয়ার করলে 4 হবে, কিন্তু এখানে 11 আছে, এটাও নেওয়া যাবে না। 3 এর স্কোয়ার করলে 9 হয়, কিন্তু এখানে 4 আছে, এটাও নেওয়া যাবে না। 3 এর স্কোয়ার করলে 9 হয়, হ্যাঁ এই যে এটা মিলে গেছে, তাহলে এটা নিব, এটা নিব। ওকে, 3 এর স্কোয়ার করলে 9 হবে, কিন্তু এখানে 11 আছে, তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে সরি, এখানে কিন্তু প্রথম বন্ধনী হবে, এখানে প্রথম বন্ধনী হবে, আর পুরোটা দ্বিতীয় বন্ধনী। এটা হলো আমাদের অন্যয়। এটা হচ্ছে আমাদের কি ক্রমজোড়। এখানে ক্রমজোড় বা কার্তেশীয় গুণজ আকারে, কার্তেশীয় গুণজ থেকে আসছে। এরপর এটা কি, আমি এখানে একটা শর্ত দিছি, তখন এটা হয়ে গেল কি অন্যয়। তাহলে ক্রমজোড় এবং অন্যয়টা কি বুঝতেছেন? কি বুঝতেছেন না বলেন? রিলেশন, জান্নাতুল ফেরদৌস কি বুঝতেছেন না সেটা বলেন আমাকে। অন্যয় বোঝেন নাই? এই যে এখানে আমি একটা বললাম যে এই সবগুলো উপাদান নেওয়া যাবে না, শুধুমাত্র প্রথম উপাদানের বর্গ করলে যদি পরের উপাদান পাওয়া যায় সেগুলো নিয়ে আসো। শুধুমাত্র প্রথম উপাদানের বর্গ করলে পরের উপাদান পাওয়া যায় সেগুলো নিয়ে আসো। সেগুলো কোনটা কোনটা আছে? শুধু এই দুইটা আছে না আর কিছু আছে? আর কিছু তো নাই। আমি এখানে একটা শর্ত দিছি না, একটা শর্ত বললাম না, যে প্রথম উপাদানের উপর স্কোয়ার করলে পরের উপাদান পাওয়া যায়। এই যে শর্ত দিলাম, ক্রমজোড়ের উপর শর্ত প্রয়োগ করলাম, তখন হয়ে গেল অন্যয়। ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার হলে কি 2 4 3 নয়, এটাই আসবে? হ্যাঁ ওটাই আসবে। হ্যাঁ, ক্রমজোড়ের ভিতরেই তো অন্যায় থাকে আসলে। এই যে আমি যে এইটা দেখেন, এটা পুরোটাই একটা সেট, এটা পুরোটাই একটা সেট, তাই না? এই সেটের মধ্যে এইটা একটা উপাদান। এই যে এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, এটা পুরোটাই একটা উপাদান, এটা পুরোটাই একটা উপাদান, এগুলো প্রত্যেকটা উপাদান। এই প্রত্যেকটা উপাদান থেকে আমি এখানে মাত্র দুইটা উপাদান নিছি। তার মানে কি, এই অন্যয়টা, অন্যয়টা এই, এই যে এখানে ক্রমজোড় আমি যে কার্তেশীয় গুণজ করছি তার কি উপসেট না? তা আমি এটাকে এইভাবে লিখতে পারি না? এইভাবে লেখা যায় না? অন্যয়টা এই যে রিলেশন, রিলেশনের জন্য আমি আর লিখছি, রিলেশন অবশ্যই কার্তেশীয় গুণজের কি হবে, একটা উপসেট। শর্ত ফিল আপ না করলে ফাঁকা সেট, শর্ত ফিল আপ না করলে ফাঁকা সেট। এবার আসেন, এই যে আমি যে এখানে অন্যয়টা লেখছি,
এই অন্বয়ের মধ্যে প্রথম যে উপাদানগুলো প্রথম যে উপাদানগুলো এগুলোকে বলা হয় ডোমেন। এগুলোকে বলা হয় ডোমেন। প্রথম উপাদানগুলোকে কি বলে? ডোমেন বলে। তাহলে এখানকার ডোমেন কি? ডোমেন কি? 2 এবং 3। খেয়াল করেন, প্রথম উপাদানগুলো কি? ডোমেন। পরের উপাদানগুলোকে কি বলে? পরের উপাদানগুলোকে বলে রেঞ্জ। পরের উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ কি? 4 এবং 9। রেঞ্জ হলো 4 এবং 9। আর একটা হচ্ছে কোডোমেন। আর একটা জিনিস আছে কোডোমেন। অনেকেই কোডোমেন এবং রেঞ্জের মধ্যে গুলায় ফেলেন। অনেকে মনে করেন যে কোডোমেন এবং রেঞ্জ দুটো একই জিনিস। না। আচ্ছা, 4 এবং 9 কোন সেট থেকে আসছে বলেন তো? 4 এবং 9 কোন সেট থেকে আসছে? এই যে বি সেট থেকে আসছে না? এই বি সেটের সকল উপাদানকেই বলা হবে কোডোমেন। মানে কোডোমেন হলো 4, 9, 11। আচ্ছা, ডোমেন, রেঞ্জ, কোডোমেন আমরা একটু পরে আরো ভালোভাবে বুঝবো। একটু পরে ফাংশনেরটাতে আমরা আরো ভালোভাবে বুঝবো। তাহলে আমরা কি করলাম? ক্রোম জোরের উপর দুইটা শর্ত, মানে অন্যায় হওয়ার জন্য দুইটা শর্ত। প্রথম হচ্ছে কি? ক্রোম জোর থেকে আসতে হবে। ক্রোম জোর থেকে আসতে হবে। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তটা কি? ক্রোম জোরের উপর একটা কি শর্ত থাকবে? শর্ত থাকবে। একটু পর আমরা অঙ্ক করতে গিয়ে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ডোমেন মানে কি? ডোমেন একটা সেট। এখানে এই যে প্রথম উপাদানগুলোকে একটা সেটের প্রথম উপাদানগুলোকে, এই যে এখানে যে 2 3, এই 2 3 কোন সেটের? এই যে এই সেটের, এই এই সেটের উপাদানগুলোকে আমরা ডোমেন নামে প্রকাশ করছি। আচ্ছা, ডোমেন কোডোমেন বোঝেন নাই তো? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। ফাংশনের অংশটুকু আসলেই বুঝতে পারবেন। এখন আমরা ফাংশন শিখবো, ঠিক আছে? এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করছি এগুলো আবার মাথা থেকে ঝেড়ে নেন, ঝেড়ে ফেলে দেন। ধরেন আপনারা কিচ্ছু শেখেন নাই, এখন আমরা ফাংশন শিখবো। তবে একটু আগে বলছিলাম কি, অন্যয়ের উপর যদি কোনো শর্ত আরোপ করি তখন সেটা হয়ে যায় ফাংশন। কি কি শর্ত সেটা আমরা দেখবো এবার। ভাই, কোডোমেন ক্লিয়ার না? একটু অপেক্ষা করেন, কোডোমেনটা আমি ক্লিয়ার করে দিব। আপনাদের কোনো কিছু বাকি রাখবো না, কোডোমেন, রেঞ্জ সবই ক্লিয়ার করে দেবো। আমি বলছি তো, ফাংশনটা শুরু করি, দেখেন বুঝতে পারেন কিনা। এবার চলেন আমরা এবার ফাংশন শিখব। ফাংশন ওই দুইটা সেটের মধ্যেই হবে। ফাংশনও দুইটা সেটের মধ্যেই হবে। তবে আমরা, ধরেন আমি একটা সেট লিখলাম, ধরেন এ একটা সেট লিখলাম, এখানে ধরেন 1 2 3। আবার বি একটা সেট লিখলাম, এখানে ধরেন A B C। এখন এই সেটগুলোকে আমরা এখানে বৃত্তের মধ্যে লিখব। বৃত্তের মধ্যে লিখব। ধরেন আমি এই যে এ সেটটাকে এখানে লিখলাম, বি সেটটাকে এখানে লিখলাম। এ সেটের উপাদানগুলো ধরেন এখানে 1 2 3। আর বি সেটগুলো আমি এখানে লিখলাম A B C। এখন আমরা এখন যে থিওরিটা প্রয়োগ করব সেটা হচ্ছে আম এবং আম গাছের থিওরি। ধরেন এটা হলো আম, এটা হলো আম গাছ। এটা হলো আম, এটা হলো আম গাছ। এখন ধরেন এই যে 1 নং যে আমটা আছে, এই আমটা বলল তুমি, আমরা কিন্তু এখন ফাংশন যে হবে সেটা শর্তগুলো আমরা দেখতেছি। এই 1 নং আমটা বলল, আমকে আমি যদি জিজ্ঞাসা করি তুমি কোন গাছের, ও বলল আমি এই যে এ যে গাছটা আছে সেই গাছের। আবার 2 নং আমটা যদি বলে তুমি কোন গাছের, সে বলল আমিও এই যে এ যে গাছটা আছে সেই গাছের। তো একটা গাছে দুইটা আম থাকতেই পারে। 3 বললো তুমি কোন গাছের, 3কে যদি বলে তুমি কোন গাছের, ও বললো যে আমি এই যে বি যে গাছটা আছে সেই গাছের। এই যে সি, এই যে সি, এই সি একটা গাছ, তবে এর কোনো আম নাই। এটা কি হইতে পারে কিনা? হইতে পারে কিনা? এইখানে এই যে এ সেটের যে উপাদানগুলো, প্রথম যে উপাদানগুলো, এগুলোকে বলা হয় ডোমেন। প্রথম যে উপাদানগুলো এগুলোকে বলা হয় ডোমেন। পরের যে উপাদান এগুলোকে বলা হয় কোডোমেন। এগুলোকে বলা হয় কোডোমেন। তাহলে আমি যদি এটাকে ক্রমজোর আকারে লিখি, এই 1 ও বলল কোন গাছের? এ গাছের। 2 কোন গাছের? ও বলল এ গাছের। 3 কোন গাছের? ও বলল বি গাছের। এই যে ক্রমজোর আকারে লিখলাম,
এই যে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো দেখেন তো কিসের মধ্যে আছে? ডোমেনের মধ্যে আছে না? আছে কি না? প্রথম উপাদানগুলোকে তখন বলা হয় ডোমেন। একটা সেট, ডোমেন একটা সেটের নাম। এটা কোডোমেন, এই যে এখানে আছে। পরের উপাদানগুলো হচ্ছে কি? কোডোমেন। রেঞ্জটা এখন পরে বলতেছি, রেঞ্জটা বলতেছি। তাহলে এইটা দেখেন, এই শর্তটা কি বাস্তব? এই শর্তটা কি বাস্তব? যদি বাস্তব হয় তখন এটাকে বলবো আমরা ফাংশন। এটা বাস্তব হলে এটা একটা ফাংশন। এবার আসেন আমরা আরেকটা দেখি। ধরেন এ, বি, সি, এরকম একটা। ধরেন এ এই গাছের, টু এই গাছের, টু বললো আমি সি নং গাছের, থ্রিও বললো সি গাছের। এটা কি বাস্তব কিনা? এটা হলো আম, আর এটা হলো আম গাছ। একটু খেয়াল করেন। আমি ওয়ানকে বললাম তুমি কোন গাছের আম, ও বললো এ গাছের আম। টুকে বললাম তুমি কোন গাছের আম, ও বললো বি এবং সি গাছের আম। মানে আম একটা দুইটা গাছের, এটা কি সম্ভব? এটা সম্ভব না। যেহেতু সম্ভব না, এটা ফাংশন নয়। এটা কি নয়? ফাংশন নয়। খেয়াল করেন, এটা কিন্তু ফাংশন না। ওকে। আরেকটা গাছের একটু কল্পনা করি। ধরেন এরকম আছে 1 2 3 4, এখানে এ বি সি, এটা হলো গাছ, আর এটা হলো আম। এ বললো এই গাছের, এ বললো এই গাছের, এ বললো এই গাছের, চার বললো আমি কোনো গাছের না, ওর কোনো গাছ নাই। ও ও ও হচ্ছে আকাশ থেকে নাজিল হয়েছে। এটা কি সম্ভব? আকাশ থেকে নাজিল হওয়া। ও কোনো গাছের আম না। এটা অসম্ভব। তাহলে এটাও ফাংশন নয়। দেখেন, ফাংশন হবে কি হবে না, আপনি যদি এতটুকু শুধু শুধু মনে রাখেন যে ফাংশন কি কারণে হয় না, এইটা যদি মনে রাখতে পারেন, তাহলেই আপনার ফাংশন নিয়ে সকল সমস্যা দূর হয়ে যাবে। ফাংশন না হওয়ার শর্ত কি? আমি প্রথমে বলছিলাম এটা হচ্ছে ডোমেন, এটা কোডোমেন, এটা কোডোমেন, তাই না? ফাংশন না হওয়ার প্রথম শর্ত হচ্ছে ডোমেনের মধ্যে, মানে এক্স এর এমন কোনো উপাদান থাকবে না যার কোনো জোড়া নাই। এক্স এর এমন কোনো উপাদান থাকবে না যার কোনো জোড়া নাই। এরকমটা যদি হয় তাহলে সেটা ফাংশন না। এই যে এখানে একটা উপাদান আছে, এর আবার জোড়া নাই, তাহলে এটা ফাংশন হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ানের সাথে এ জোড়া, টু এর সাথে থ্রি জোড়া, তারপরে কি, সরি, টু এর সাথে বি এর জোড়া, আর থ্রি এর সাথে সি এর জোড়া, আর ফোর, ও বললো ওর কোনো জোড়া নাই, ওর কোনো জোড়া নাই। এইরকমটা হইতে পারে না। এরকমটা হইলে তাহলে এটা একটা রিলেশন, বাট এটা ফাংশন না, এটা ফাংশন নয়। আবার এরকম যদি হয় যে বলল ওয়ানের সাথে এ এর জোড়া, তারপরে বলল টু এর সাথে বি এর জোড়া, টু এর সাথে বি এর জোড়া, আবার বলছে টু এর সাথে সি এরও জোড়া, টু এর সাথে বি এরও জোড়া, টু এর সাথে সি এরও জোড়া, আর থ্রি এর সাথে সি এর জোড়া। এই যে এরকমটা যদি হয়, এরকমটা যদি হয় তাহলে সেটা কি হবে না? ফাংশন হবে না। তাহলে এই দুইটা শর্ত যদি মনে রাখেন যে ফাংশন না হওয়ার শর্ত দুইটা, তাহলে ফাংশন ক্লিয়ার। আচ্ছা, আসলে ফাংশন থেকে আপনার এত ডিটেলস জানার দরকার নাই। আপনার কি আসে জানেন? আপনার এখন পর্যন্ত পরীক্ষায় ফাংশন থেকে দুইটা প্রশ্ন, দুইটা কি তিনটা প্রশ্ন আছে বিপরীত ফাংশন নির্ণয়। এত কিছু আলোচনা করতেছি শুধুমাত্র ওই বিপরীত ফাংশনটা শেখানোর জন্য। এখন বিপরীত ফাংশন নির্ণয়ের আবার শর্ত আছে দুইটা। কি কি শর্ত? দেখেন, এই যে এ বি সি, ধরেন এখানে লিখলাম, আচ্ছা এইদিকে আমি 1 2 3 লিখছিলাম না, 1 2 3, আর এদিকে লিখছিলাম এ বি সি। খেয়াল করে দেখেন, এটার সাথে এটার জোড়া, এটার সাথে এটার জোড়া, এটার সাথে এটার জোড়া, এটার সাথে এটার জোড়া। আমি কি বলছিলাম? এগুলোকে বলা হয় ডোমেন, আর এইখানকার গুলোকে বলা হয় কোডোমেন, কোডোমেন। তবে ধরেন এখানে আরেকটা আছে ডি। এই যে ফাংশন দুইটা, মানে এটা আম, এটা আম গাছ, আম গাছ, একটা গাছ আছে যার আম নাই, তাহলে আমার ডোমেনের সেটগুলো কি?
ডোমেনের সেটগুলো কি? এই যে 1 2 3। কোডোমেনের সেটটা কি? কোডোমেনের সেটটা কি? A B C D। রেঞ্জ কি হবে তাহলে? রেঞ্জটা কি হবে? রেঞ্জ রেঞ্জ হবে শুধুমাত্র যাদের সাথে এই যে এদিকে সম্পর্ক আছে, যাদের সাথে শুধুমাত্র সম্পর্ক আছে। কার কার সম্পর্ক আছে? A B C। এই যে A B এবং C এর সম্পর্ক আছে, মানে ধরেন এদের বিয়ে হয়েছে, এদের বিয়ে হয়েছে, এরা একটা রেঞ্জের মধ্যে পড়ে গেছে, এই জন্য এদের নাম হচ্ছে রেঞ্জ। ডি এর এখনো বিয়ে হয় নাই, এই জন্য ডি শুধু কোডোমেনের মধ্যে আছে, সিঙ্গেলের মধ্যে আছে। এইবার বলেন তো, ডোমেন কোডোমেন রেঞ্জ কি ক্লিয়ার? যারা একটু আগে ডোমেন কোডোমেন রেঞ্জ নিয়ে খুব চিল্লাইছিলেন, এবার বুঝতে পারছেন? অল ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ, এই যে সুন্দর একটা কথা বলছেন, এইচ সঠিক নাম্বার দেওয়া নাই। রেঞ্জ কোডোমেনের উপসেট, রেঞ্জ কোডোমেনের উপসেট, তাই না? মানে রেঞ্জ হচ্ছে কোডোমেনের উপসেট। তবে রেঞ্জ এবং কোডোমেন সমানও হইতে পারে। রেঞ্জ এবং কোডোমেন কি হতে পারে? সমানও হইতে পারে। কিরকম? ধরেন আমি এখানে লিখলাম 1 2 3, আর এখানে লিখলাম A B। আমি শুধু লিখলাম A B। এটা হলো ধরেন 1 এর সাথে এর সম্পর্ক, 2 এর সাথে এর সম্পর্ক, আবার এটা বি দেই, 3 এর সাথে বি এর সম্পর্ক। এটা হলো ডোমেন। হ্যাঁ, এটা হলো ডোমেন। এটা হলো কোডোমেন। কোডোমেন। এবার বলেন তো ডোমেন কি কি? ডোমেন হলো 1 2 3, তাই না? কোডোমেন কি কি? কোডোমেন A B, তাই না? রেঞ্জ কি? রেঞ্জ কি? A B। দেখেন তো, সমান হয়েছে না? কোডোমেন এবং রেঞ্জ সমান হয়েছে কিনা? হইতে পারে। ওকে, এবার আসেন আসল জিনিস যেটা আমাদের লাগবেই, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। একটা ফাংশনকে বিপরীত করে দিব। বিপরীত করা মানে কি? আমার এইখানে থাকে ডোমেন, আর এইখানে থাকে কি? কোডোমেন। এখানে থাকে কোডোমেন। বিপরীত কখন বিপরীত করা মানে কি? এই কোডোমেনকে আমি ডোমেন করে দেব, কোডোমেনকে ডোমেন বানাবো, আর ডোমেনকে কোডোমেন বানাবো। এটাকেই বলা হয় বিপরীত। যা আছে সেটাকে উল্টাই দিব, এটাই হলো বিপরীত। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আমি এখানে A B C লিখলাম। আচ্ছা, এদিকে 1 2 3 লিখছিলাম না, 1 2 3, আর এদিকে লিখলাম A B C। এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক। এটা হলো আম, আর এটা হলো গাছ। এটা একটা ফাংশন কি না? দেখেন, এইখানে প্রত্যেকটা উপাদানের সাথে, মানে এইখানকার একটা উপাদানের সাথে এখানকার একটা উপাদানের সম্পর্ক, মানে এরা বহু বিবাহে বিশ্বাসী না, একটা একটা করে বিবাহে বিশ্বাসী। ধরেন 1 এর সাথে এর বিয়ে, 2 এর সাথে বি এর বিয়ে, 3 এর সাথে সি এর বিয়ে। এটাকে বলা হয় এক এক ফাংশন। এটাকে কি বলা হয়? এক এক ফাংশন। মানে একটা একটা করে বিয়ে করবে, একের বেশি বিয়ে করা নিষেধ। আবার দেখেন, কোডোমেনের এমন কোন উপাদান কি আছে যার সাথে এদিকে জোড়া নাই? এরকমটা নাই। এটাকে আবার বলা হয় সার্বিক। এটাকে বলা হয় আবার সার্বিক। দেখেন আমি এখানে একটা ফাংশন লিখছিলাম, এই যে এটা, এটা একটা ফাংশন কি না বলেন? এটা ফাংশন। তবে এটা সার্বিক নয়। এটা সার্বিক নয়। কেন সার্বিক নয়? এই যে এখানে একটা উপাদান আছে, এখানে একটা উপাদান আছে যার কি নাই, কোনো আম নাই। এখানে একটা গাছ আছে যার আম নাই। এই জন্য এটার নাম কি? সার্বিক নয়। এই জন্য এটা সার্বিক নয়। তবে এটা এক এক, এক এক, তবে সার্বিক নয়। এটা এটা সার্বিক, এটা সার্বিক, তাই না? তবে এটা কি এক এক বলেন তো? এটা কি এক এক? এটা কিন্তু এক এক না, এটা এক এক নয়। সার বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলে এই দুইটা নিশ্চিত লাগবে। এক এক ফাংশন হইতে হবে, সার্বিক হইতে হবে। এক এক ফাংশন হইতে হবে, সার্বিক হইতে হবে। আসলে এটা কেন হইতে হয়, এটা আমরা একটু টেস্ট করে দেখি, যে কেন এক এক হইতে হয়, কেন সার্বিক হইতে হয়, আমরা একটু টেস্ট করব। বিপরীত ফাংশন মানে কি?
আমি কোডোমেনগুলোকে ডোমেন বানাবো, মানে এ বি সি, এটা হয়ে যাবে তখন ডোমেন, আর এটা হয়ে যাবে কোডোমেন। কোডোমেন এখানে 1 2 3, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এদিকে একটু তীর চিহ্ন দিয়ে দেই। দেখেন এখানকার ডোমেন যেগুলো, এখানকার ডোমেন যেগুলো এখানে হয়ে গেছে কি কোডোমেন, আর এখানকার কোডোমেন যেগুলো সেগুলো হয়ে গেছে ডোমেন। তাহলে এটা যদি ফাংশন হয়, এই ফাংশনের বিপরীত ফাংশন হলো এটা, বিপরীত ফাংশন এটা। এই বিপরীত ফাংশনটা বুঝতে পারছেন? সার্বিক বোঝেন নাই? সার্বিক মানে এই যে পরের যে সেটটা, এখানকার কোনো উপাদান ফাঁকা থাকতে পারবে না, কোনো উপাদান ফাঁকা থাকতে পারবে না। আর এরকম একটার সাথে একটা এরকম করে দাঁড়িয়ে থাকবে, একটার সাথে একটা দাঁড়ি, তাহলে সেটাকে বলা হয় এক এক। একটার সাথে একটা দাঁড়িয়ে থাকলে এক এক। আর সকল উপাদানে যদি এই যে এইখানকার সকল উপাদান, উপাদানের সাথে যদি এদিকে সম্পর্ক থাকে তখন সেটাকে বলা হয় সার্বিক। ওকে, এখন এক এক এবং সার্বিক কেন হইতে হয় সেটা একটু দেখি। ধরেন একটা ফাংশন লিখলাম এ বি, হ্যাঁ 1 2 3, এখানে লিখলাম এ বি। ধরেন এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক। এটা কি এক এক বলেন তো? এটা কি এক এক? এটা কিন্তু এক এক নয়, এটা কিন্তু এক এক নয়। কেন নয়? এই যে একের সাথে এর সম্পর্ক, দুইয়ের সাথে এর সম্পর্ক, তাহলে এটা হলো ডোমেন আর এটা হলো কোডোমেন। এখন এটাকে যদি আমি বিপরীত ফাংশন বানাই তখন কি হবে? এখানে হবে এ বি, আর এখানে হবে 1 2 3। তাহলে এর সাথে ওয়ানের সম্পর্ক, এর সাথে টু এর সম্পর্ক, বি এর সাথে থ্রি। দেখেন তো, এইটা যদি আম হয় আর এটা যদি গাছ হয়, এবার একটু ফর্মুলাটা ইউজ করে দেখেন তো। এ যেই আম, এই আম কোন গাছের? সে বলছে এক গাছের দুই গাছেরও, এক এবং দুই দুইটা গাছেরই, এক এবং দুই দুইটা গাছের। এটা তো সম্ভব না, তাহলে এটা ফাংশন না, তাহলে এটা ফাংশন নয়। কেন এরকমটা হচ্ছে দেখছেন? এই যে এখানে এটা যে এক এক নয়, এটা এক এক নয়, এক এক না হওয়ার কারণে বিপরীত করে দেখতেছে এটা ফাংশনই থাকে না, এটা ফাংশনই থাকে না। এবার একটু সার্বিকটা টেস্ট করে দেখি। ধরেন এখানে 1 2 3, এখানে আছে এ বি সি ডি। ধরেন এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, ডি এর সাথে সম্পর্ক নাই। এই যে এখানে ডি যে ফাঁকা আছে, এটার অর্থ হইল এই ডি এর কি নাই? এই ডি এর কোনো আম নাই, এটা আম আর এটা হলো গাছ। ঠিক আছে? আমাদের এখন যদি বিপরীত ফাংশন বানাই, তাহলে এখানে আসবে এ বি সি ডি, আর এখানে আসবে 1 2 3। তাহলে এর সাথে ওয়ানের সম্পর্ক, বি এর সাথে টু এস, সি এর সাথে থ্রি। এখানে ডি একটা আম যার কোনো গাছ নাই, ডি একটা আম যার কোনো গাছ নাই। তাহলে এইটা যদিও ফাংশন, কিন্তু সার্বিক না হওয়ার কারণে, এই যে এখানে একটা জোড়া নাই এই জন্য এটা সার্বিক নয়, সার্বিক নয়। সার্বিক না হওয়ার কারণে বিপরীত করে দেখলাম এইটা ফাংশন হচ্ছে না। তাহলে ফাংশন হওয়ার শর্তটা বুঝতে পারছেন? ফাংশন হওয়ার শর্ত দুইটা। একটা হচ্ছে কি, ফাংশনটা এক এক হইতে হবে, অন্যটা এক এক হইতে হবে। 2 নম্বর শর্ত কি, সার্বিক হইতে হবে, সার্বিক হতে হবে। এই হলো দুইটা শর্ত। এবার আসেন, এবার আমরা কি দেখব? শর্টকাট দেখব। এখন যেই শর্টকাটটা শিখাবো এটা সুন্দরভাবে মাথায় রাখবেন। সোহানা বলছেন এক এক হলেই হবে না, এক এক হলেও হবে না, এক এক এবং কি লাগবে, সার্বিক দুটাই লাগবে। আমি এখন শর্টকাট দেখাবো। এতক্ষণ আমি যে বিপরীত ফাংশন নির্ণয় করছি, ডোমেনকে কি বানাইছি বলেন তো? বিপরীত ফাংশনে গিয়ে ডোমেনকে কি করছিলাম? কোডোমেন করছি, তাই না? ডোমেনকে কি বানাইছি? কোডোমেন। ডোমেনকে কোডোমেন। আচ্ছা, ধরেন আমি একটা ফাংশন লিখলাম এইরকম, এক্স প্লাস ধরেন 3, এটা একটা ফাংশন লিখলাম। মানে আমি এখানে এক্স দিব, তাহলে এইখানে আসবে x+3 এর মান। দেখেন আমি এখানে যদি এক্স দেই, এখানে পাবো x+3 এর মান। এবার বলেন, আমি এক্স এর মান 1 নিলাম, x+3 এর মান কত আসবে? x+3 এর মান কত আসবে?
4। আমি এক্স এর মান 3 নিলাম, তাহলে এক্স প্লাস 3 এর মান কি হবে? 6। আমি এখানে আরেকটা উপাদান নেই, ধরেন আমি 5 নিলাম, তাহলে এখানে কি আসবে? 8 আসবে, তাই না? আমার এখানে এক্স এর মান দিলাম, এটা হলো ডোমেন। এখানে আমি যেটা পাচ্ছি এটা হলো কোডোমেন, এটা হলো কোডোমেন। এই যে এইটা, তার মানে কি এটা কি, এটা ডোমেন না? এই যে এক্স এর মান বসাইলাম, এটা কি ডোমেন। আর এই যে এর পাশে যা পাচ্ছি পুরোটাই কি কোডোমেন, পুরোটাই কোডোমেন। ক্লিয়ার সবার? এখন আমি এই ফাংশনের বিপরীত ফাংশন যদি নির্ণয় করি, এই ফাংশনটার বিপরীত ফাংশন যদি নির্ণয় করি, তার মানে আমি যদি এখানে 4 দেই, তাহলে আমি এখানে কি পাবো? 4 দিলে কি পাবো? আমাকে 1 নিয়ে আসতে হবে, তাই তো? আমাকে 1 নিয়ে আসতে হবে। আর আমি যদি এখানে 6 দেই, তাহলে কি পাবো? এখানে 3 পাবো। আমি যদি এখানে 5 দেই, সরি 8 দেই, তাহলে আমি এখানে কি পাবো? 5 পাবো। এইখানে আমি 3 যোগ করছি, বিপরীত ফাংশনের সময় কি করতেছি? 3 মাইনাস করতেছি না? 3 মাইনাস করতেছি না? তবে এখানকার যেটা ডোমেন, এইখানে সেটা হয়ে গেছে কোডোমেন, এখানে সেটা হয়ে গেছে কোডোমেন। আর এখানে যেটা কোডোমেন ছিল এটা হয়ে গেছে এখানে ডোমেন। এটাই তো বিপরীত ফাংশনের লজিক। আমার এখানে ফাংশনটা 3 যোগ করে করে হয়েছে, তাহলে এখানে 3 বিয়োগ করে করে হবে। তাহলে আমি এইটার, এটা হলো ফাংশন, তাই না? ফাংশন সমান কি? এক্স প্লাস 3। তাহলে বিপরীত ফাংশনটা কি হবে? বিপরীত ফাংশনকে প্রকাশ করা হয় এফ টু দি পাওয়ার যে -1 দ্বারা, হ্যাঁ? তাহলে বিপরীত ফাংশনটা কি হবে? এক্স মাইনাস 3 না? হবে কি না বলেন? এটা আমাদের যদি মূল ফাংশন হয়, এই ফাংশনের বিপরীত ফাংশনটা এটা হবে, কারণ এখানে 3 যোগ করছি, তাহলে এখানে 3 বিয়োগ করতে হবে। ধরেন আমি একটা ফাংশন লিখলাম এইরকম, ফাংশন অফ এক্স সমান 8x, তাহলে এটার বিপরীত ফাংশনটা কি হবে বলেন তো দেখি? এটার বিপরীত ফাংশন কি হবে? এটার বিপরীত ফাংশনটা কি হবে? রাইট, x/8। এক্স এর সাথে 8 গুণ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। যদি একটা ফাংশন এরকম হয়, ধরেন ফাংশন অফ এক্স সমান ধরেন এরকম আছে x/3, তাহলে এটার বিপরীত ফাংশনটা কি হবে? এটার বিপরীত ফাংশনটা কি হবে? হ্যাঁ, এক্স এর সাথে যে রিলেশন হবে তার উল্টোটা হবে। রাইট, তাহলে এটা বিপরীত ফাংশন হবে 3x। এই তো আপনার বিপরীত ফাংশন শিখে গেছেন, হয়ে গেছে, বিপরীত ফাংশন শিখে গেছেন। এতক্ষণ যা আলোচনা করছি এটাই হলো তার সারমর্ম। তবে একটু ঝামেলা আছে। ঝামেলা কিরকম? ধরেন আমি একটা ফাংশন লিখলাম, ধরেন আমি একটা ফাংশন লিখলাম এইরকম, ধরেন এখানে লিখলাম 3x - 2, আর এখানে হইলো 5x - 3। এইটার বিপরীত ফাংশন কি? এইটার বিপরীত ফাংশন কি? এখানে এক্স এর সাথে 3 গুণ করে 2 বিয়োগ করছি, আবার এখানে এক্স এর সাথে 5 গুণ করে 3 বিয়োগ করছি, তাহলে একটু জটিল হয়ে গেল না? এইটা এইটা এখন আমরা যারা হচ্ছে ওই যারা ফাংশনের অঙ্ক করছি সায়েন্সের, তারা করছি। এটাকে ধরে নিছি যে এই ফাংশন অফ এক্স সমান ওয়াই ধরে নিছি, এটা ধরে নিলাম, মানে এটা সমান ওয়াই ধরে নিছি, যে এটা সমান ওয়াই ধরে নিছি। এবার একটু খেয়াল করেন তো, এটাকে কি বলছিলাম? এটার নাম ডোমেন, আর এটার নাম কি? কোডোমেন, তাই না? এটা ডোমেন, এটা কি কোডোমেন, আমরা একটু আগে কিন্তু দেখছি। তাহলে এটা যদি বিপরীত ফাংশন নির্ণয় করি, বিপরীত ফাংশনটা কি হবে? বিপরীত ফাংশনের ক্ষেত্রে কোডোমেনটা হয়ে যাবে, এই যে কোডোমেনটা হয়ে যাবে ডোমেন, আর ডোমেনটা হয়ে যাবে রেঞ্জ। হবে কি না? হ্যাঁ, এফ ইনভার্স। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা এইটা মানে কি এই যে সূচকের মতো যে F−1, এটা কিন্তু এরকম কিছু না। মানে এফ, এফ এর উপরে -1, এটা পুরোটা একটা প্রতীক, জাস্ট একটা প্রতীক। কিন্তু কেউ আবার এই যে আমরা যেমন A−1 সমান 1/a এরকম লিখি, আবার F−1 মানে এখানে কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে 1/a এরকম কিন্তু ব্যাপারটা না, এরকম কিন্তু না। এটা পুরোটা একটা প্রতীক, এটা দ্বারা বিপরীত ফাংশনকে বোঝানো হয়।
ঠিক আছে? আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা এখন যেটা করব, তাহলে দেখলাম আমি এই যে এটা পুরোটাকে ওয়াই ধরে নিচ্ছি, এটা পুরোটাকে ওয়াই ধরে নিচ্ছি। যদি ওয়াই ধরে নেই, তাহলে এটা হলো ডোমেন, এটা হলো কোডোমেন। তাহলে আমি এখানে বিপরীত ফাংশন পাচ্ছি কি ওয়াই সমান এক্স। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই যে এক্স এর মান বসাইতে হবে, এক্স এর মান বসালে পেয়ে যাব। কোথা থেকে পাবো? এই যে অংশটা থেকে। আমি এই যে এটা সমান কি ওয়াই ধরে নিচ্ছি না, এই যে এটা সমান ওয়াই ধরে নিচ্ছি না, এইখান থেকে এই 3x -2 ডিভাইডেড বাই 5x - 3 সমান যে ওয়াই ধরছি, এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করব। আমরা একটু মানটা বের করি। কি লিখছিলাম যেন? 3x - 2 5x - 3 সমান ওয়াই। আমরা যদি আর গুণন করি, এই যে এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে, তাহলে এইটা হলো আমাদের কি এক্স এর মান। এই যে এক্স এর মানটা এখানে যদি বসাই দেই, এক্স এর মানটা এখানে বসাই দিলে আমাদের বিপরীত ফাংশন চলে আসবে। এক্স এর মানটা কি পাইলাম? 3y - 2, 3y - 2, তারপরে কি পাইছি? 5y - 3। এত জটিল জিনিস আসবে না, সহজ সহজ জিনিস আসবে, যেটা আপনার 10 সেকেন্ডে করতে পারবেন। মাত্র 10 সেকেন্ডে হয়ে যাবে। এবার চলেন আমরা একটু অঙ্ক করি। হ্যাঁ, অঙ্ক করতে করতে আমরা 10 সেকেন্ডে সমাধান করে ফেলবো। এখানে একটা ফাংশন দেওয়া আছে, বলছে ফাংশন অফ জিরো এর মান কত। মানে দেখেন এই যে এখানে ফাংশন অফ এক্স আছে, এক্স এর জায়গায় বলছে শূন্য বসাই দাও, এক্স এর জায়গায় শূন্য বসাই দাও। তাহলে এক্স এর জায়গায় শূন্য বসালে কি হবে? যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে শূন্য বসাই দেবেন। এই যে 2x², তার মানে এখানে 0² প্লাস এই যে 3x, তাহলে 3.0 -1। এই যে এটা পুরোটাই জিরো, এটা পুরোটাই জিরো, তাহলে থাকবে -1। তাহলে এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, এই যে এখানে এটা তাহলে নিজেরা করবেন, নিজেরা করবেন। তাহলে এইটাও আপনারা নিজেরা করবেন। আচ্ছা, এটা একটু আমি একটু আলোচনা করি। হ্যাঁ, এবার বইয়ের অঙ্কের সাথে মিলান, এইবার বইয়ের অঙ্কের সাথে মিলান, এইবার বইয়ের অঙ্কের সাথে মিলাতে থাকেন। এটা বইয়ের কত দেখি, আমার বইটা। হ্যাঁ, বইয়ের 16 নম্বর ম্যাথ দেখেন এটা। ফাংশন অফ এক্স সমান x³ - 6x² প্লাস 11x - 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স ইকুয়াল 0 হবে। মানে বলে দিছে যে ফাংশন অফ এক্স সমান যদি 0 হয়, তাহলে এক্স এর মান কত এটা বের করতে বলছে। এটা একটা ফাংশন দেওয়া আছে, বলছে যদি ফাংশন অফ এক্স সমান 0 হয় তাহলে এক্স এর মান কত। তার মানে x³ -6x² প্লাস 11x - 6 ইজ ইকুয়াল টু 0। এখন এটা সমাধান করে এক্স এর মানটা বের করবেন। এক্স এর তিনটা মান পাবেন, তিনটা। এখন এইটার সমাধান কিভাবে করতে হয়, গত ক্লাসে হানিফ রিয়াজ স্যার কিন্তু করাইছে আপনাদের। শুধু ওয়ান, শুধু ওয়ান না, 1 2 3 তিনটা মানই হবে এটা। হ্যাঁ, এটা সমাধান করলে 1 2 3 এই তিনটা মান আসবে। এটা একটা বিসিএস পরীক্ষা আসছিল। দেখেন এই অঙ্কটা মূল নিয়মে যারা করছে তাদের অনেক সময় লাগছে, তবে আমি আপনাদের দেখেন খুব সুন্দরভাবে বুঝাই দিই। এখানে বলছে একটা ফাংশন, বলছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সবাই কি, এটা হচ্ছে ফাংশনের ডোমেন, এটা রেঞ্জ সবাই কি বাস্তব সংখ্যার মধ্যে আছে। ওকে, আর এটা হলো মূল ফাংশনটা। ফাংশনটা হলো ফাংশন অফ এক্স সমান 2x+1। আমাদের কি বের করতে বলছে? বিপরীত ফাংশন বের করে সেটা 2 এর মান বের করতে বলছে। বিপরীত ফাংশন অফ 2 এর মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এবার আমাকে বলেন এটা কি ফাংশনের ডোমেন না রেঞ্জ, ডোমেন না কোডোমেন এটা? হ্যাঁ, 1 2 3 সব মানের জন্য এই ফাংশন অফ 0 হবে। আচ্ছা, ওটা করতে একটু টাইম লাগবে। এটা ডোমেন না, এটা হলো ডোমেন। এটা কি, এটা কি কোডোমেন, তাই না? এটা কোডোমেন। এটা বিপরীত ফাংশনে কি, এটা বিপরীত ফাংশনে কি, বিপরীত ফাংশনে এটা ডোমেন, তাই না? বিপরীত ফাংশনের ডোমেন। আচ্ছা, বিপরীত ফাংশনের ডোমেন মূল ফাংশনে কিসের সমান? এই দিকে আসি, এই দিকে, এই যে এইখানে দেখেন, এই যে বিপরীত ফাংশনের যেটা ডোমেন মূল ফাংশনের সেটা কি কোডোমেন না? বিপরীত ফাংশনের ডোমেন মূল ফাংশনের কোডোমেন, এম আই রাইট? তার মানে কি, এখানে আমি যদি x+3 লিখি হবে কি না? এটা x+3 যদি লিখি হবে কি না? তার মানে দেখেন তো, আমার এইটা যে 4 যা x+3ও তাই কিনা দেখেন তো। এই x+3 = 4,
তাহলে এক্স সমান এই 4 - 3, অর্থাৎ এক্স সমান 1। দেখেন তো এই যে 1 আসছে না। আমি যদি এই x+3 সমান এখানকার এই উপাদানটা নেই সমান 6, দেখেন এইখানে কোডোমেন হলো x+3, সেটা বিপরীত ফাংশন হয়ে গেছে ডোমেন, মানে x+3 ডোমেন হয়ে গেছে। তো ডোমেনের মানগুলো কি, ডোমেনের মানগুলো যা সেটা এখানকার এই যে x+3 এর সমান সমান ধরলে আমরা এই পাশে x এর মানটা পেয়ে যাচ্ছি। দেখেন তো আমি x সমান কত পাচ্ছি, এই যে 6 - 3 সমান 3, যখন 6 লিখতেছি তখন 3 পাচ্ছি। তাহলে আমার এই অঙ্কের ক্ষেত্রে এবার একটু বলেন আপনারা, এই যে এখানকার কোডোমেন যা এখানকার ডোমেন তাই হবে কিনা। অর্থাৎ আমি কি লিখতে পারি না 2x+1 সমান 2, লিখতে পারি কিনা। এখান থেকে যদি আমি x এর মান বের করি 2x সমান 2 - 1 সমান 1, তার মানে x সমান হাফ। x মানে কি, x মানে এই যে এখানকার x মানে যে এটা, এই যে এখানে যেটা ডোমেন ছিল এখানকার সেটা কি, এখানকার কোডোমেন, তাই না। x এর মান বের করা মানে আমার এখানকার মান বের হয়ে গেছে, x এর মান বের করা মানে এখানকার মান বের হয়ে গেছে। এবার আমি সারসংক্ষেপটা বলি। সারসংক্ষেপ হইল, এই ধরনের প্রশ্ন আসলে বিপরীত ফাংশন হবে এখানকার যেই মানটা চাবে এই মানটা আর এই যে এটা সমান ধরে এক্স এর মান বের করলেই আপনার এই প্রশ্নের অ্যান্সার বের হয়ে যাবে। পরের অঙ্কটা দেখি, দেখেন এই যে এখানে এটা একটা ফাংশন, বিপরীত ফাংশন অফ কি 1 - 2 টু দি পাওয়ার এক্স। এখন বলছে বিপরীত ফাংশন অফ -3, এই যে এখানকার -3 যেটা এখানকার -3, এই যে এখানকার এটা সমান সমান ধরে এক্স এর মান বের করলেই হবে। অর্থাৎ 1 - 2 টু দি পাওয়ার এক্স সমান -3, তাহলে -2 টু দি পাওয়ার এক্স -3 আর -1 সমান কত হবে, -4। উভয় পাশের এই যে মাইনাসটা বাদ যাবে, বাদ গেলে 2 টু দি পাওয়ার এক্স সমান 4। এখন এই 2 টু দি পাওয়ার এক্স, 4কে লেখা যায় 2 স্কোয়ার। এই যে আমরা সূচকের ক্লাসে শিখবো এরকম, হ্যাঁ, যে কোনো ইকুয়েশনের উভয় পাশে যদি ভিত্তিদ্বয় সমান হয় পাওয়ার দ্বয়ও সমান হবে, এরকম এক্স সমান 2, তাহলে এটার অ্যান্সার হলো কি 2। তাহলে বিপরীত ফাংশন পরীক্ষায় আসলে আপনাদের কি বের করতে খুব বেশি সময় লাগবে। যদিও আমরা এখনো লগের অঙ্ক করি নাই, তারপরেও দেখেন এই যে এই পাশে যা আছে এইটা সমান এখানকার ভিতরের অংশটুকু লিখতে পারি। অর্থাৎ log 10 x সমান -1, এটাকে আমরা লিখতে পারি এইভাবে x সমান 10 ইনভার্স 1, হ্যাঁ, বা 1/10। আপনারা জাস্ট এইটুকু মনে রাখেন, লগের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে লগের এটা একটু মনে রাখেন, আমরা লগের ক্লাসে শিখবো। হ্যাঁ, এটা আমরা লগের ক্লাসে শিখবো, ঠিক আছে। শরীফ ইসলাম কি বোঝেননি সেটা ক্লিয়ার করে বলতে হবে। আমি এখন পুরো ক্লাসটা করেছি, অনেক পুরো ক্লাসটাই বোঝেন নাই, আপনি কি সেটা বলতে চাচ্ছেন নাকি কোনো একটা পার্ট বোঝেন নাই সেটা আমাকে বলতে হবে। ওকে, তাহলে এটা পারবেন না। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা বিপরীত ফাংশন অফ 3 এর মান বের করতে বলছে। ফাংশন দেওয়া আছে বিপরীত ফাংশন অফ 3 এর মান বের করতে বলছে, তার মানে এই যে এখানকার 3 যা আর এই যে এখানকার সমানের ডান পাশে যা আছে এই দুটো সমান সমান ধরে এক্স এর মান বের করে ফেলবেন, 2x+2 ÷ x - 1। আচ্ছা, এখানে কিন্তু প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে। যারা ম্যাথ স্পেশালিস্ট এখানে আছেন তারা বলেন তো ভুলটা কোথায়, ভুলটা কোথায়। ভুলটা হচ্ছে এই ফাংশনটা এত দ্বারা সংজ্ঞায়িত হবে না, এখানে আরেকটা শর্ত থাকবে, x ≠ 1, এটা একটা শর্ত থাকবে, কারণ এক্স এর মান 1 হলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। এইখানে ফাংশন অফ এখানে এক্স বের করতে বলছে, তো এটাকে আপনারা ওয়াই ধরে এক্স এর মান বের করবেন, হয়ে যাবে 21 নম্বর ম্যাথ। এখন 21 নম্বর ম্যাথটা করতে হলে আমাদের এখানে এক্স বাদে অন্য কোনো সংখ্যা ছিল, তাই না, একটু এর আগের অঙ্কগুলোতে, কিন্তু এখানে এক্স আছে, এইটাই সমস্যা, এখানে এক্স আছে। কারণ আমি এক্স ধরে তো করতে পারতেছি না, একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা মূল নিয়মে করবো এইভাবে, ফাংশন অফ এক্স সমান 3 ÷ x - 1। এখানে আবার এই যে বলে দিছে এক্স এর মান কিন্তু 1 হবে না, হ্যাঁ। তাহলে আমাকে যদি বিপরীত ফাংশন অফ এক্স নির্ণয় করতে বলে তাহলে কিভাবে হবে, আমি এটাকে সমান ওয়াই ধরে নেই, এটাকে সমান কি ধরে নিব, ওয়াই ধরে নিব। তাহলে আমি এটাকে সমান যদি ওয়াই ধরি, আগে বিপরীত ফাংশনটা নির্ণয় করি। দেখেন এই ফাংশন অফ এক্স সমান ওয়াই লেখা যায়, লেখা যায় কি না। এই যে এখানে 3/x - 1 সমান ওয়াই, আমি এটা ধরে নিলাম, ধরি, তাহলে এটা সমান ওয়াই লেখা যায়, তার মানে এটা ডোমেন
এটা কোডোমেন, এটা বিপরীত ফাংশনটা কি হবে? বিপরীত ফাংশনটা হবে কোডোমেনটা হয়ে যাবে ডোমেন, আর এখানকার ডোমেনটা হয়ে যাবে রেঞ্জ। তাহলে বিপরীত ফাংশনটা ঠিক কিন্তু এইরকম, বিপরীত ফাংশনটা ঠিক এইরকম। এখন এই যে অংশটা যে আছে 3/(x-1) = y, এই অংশ থেকে এই যে এখানে এক্স এর মান বের করে বসাই দিবেন। এক্স এর মান যদি এখানে আমরা যদি হিসাব করি, এক্স এবং ওয়াই গুণ করলে হবে xy -y=3। আমরা যদি এক্স এর মান বের করব, তাহলে ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাব, এক্স সমান 3+y, সরি xy সমান 3+y। তো এখান থেকে লিখতে পারি 3+y ডিভাইডেড বাই কি, ওয়াই। তাহলে এখানে এই ফাংশন অফ, বিপরীত ফাংশন অফ ওয়াই সমান এক্স এর মানটা কত পাইলাম, 3+y ডিভাইডেড বাই ওয়াই। এটাই হলো অ্যান্সার। এই যে এটাই অ্যান্সার। ও এখানে এক্স আছে, তো তাহলে এখানে বিপরীত ফাংশন অফ, এখানে এক্স বসাই দেন, তাহলে 3+x ডিভাইডেড বাই এক্স। এই ফাংশনটি কোন মানের জন্য অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত কখন হয়? কোনো ভগ্নাংশের নিচে যদি শূন্য আসে তখন সেটাকে অসংজ্ঞায়িত বলে। তার মানে যদি 2x+1 = 0 হয়, তখন এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, মানে এই ফাংশনে কোনো মান পাওয়া যাবে না। তার মানে 2x সমান -1, x সমান -1/2, অর্থাৎ x এর মান যদি -1/2 হয়, তাহলে এই ফাংশনটা কি হবে, অসংজ্ঞায়িত হবে। একই রকমভাবে পরের অঙ্কটাও, এখানে x-2 সমান যদি 0 হয়, তাহলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হবে। তাহলে x-2 সমান কি হবে, 0 হলে অসংজ্ঞায়িত। তাহলে x সমান 2, অর্থাৎ x এর মান 2 হলে এই ফাংশনটা অসংজ্ঞায়িত। এখন আপনাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই। আমি একটা অঙ্কের কথা বলছিলাম যে আমি এটা ক্লাসের শেষে করাবো, সেটা হচ্ছে আপনাদের 13 নম্বর অঙ্কটা। দেখেন এখানে এ একটা সেট, বি একটা সেট, বলছে এ এবং বি উপাদানগুলোর মধ্যে এই যে শর্তটা এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্যয়টি নির্ণয় করো। তাহলে অন্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ক্রম জোড় বের করা। ক্রম জোড় বের করা, এই যে এ ক্রস বি, মানে কার্তেশীয় গুণজ করব। তাহলে এই যে 2 3 1 2, তাহলে এটা কার্তেশীয় গুণজ করলে কি হবে, এই 2 1, তারপরে 2 2, তারপরে হচ্ছে 3 1, তারপরে হচ্ছে 3 2। আমি ক্রমজোর পেয়ে গেলাম। এখন আমি অন্যয়টা বের করব কোন শর্তে, এক্স বড়, মানে প্রথম উপাদানগুলো বড় হবে। এই যে এটা হলো ক্রমজোর। এখন আমি একটা সম্পর্ক, আমাকে একটা শর্ত দিছে, এই শর্ত দিয়ে আমাদের কি বের করতে বলছে, অন্যটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে প্রথম উপাদানগুলো বড় হচ্ছে, যে এখানে 2 1 2 2, এখানে সমান, এটা নেওয়া যাবে না, 3 1 3 2, তাহলে এগুলো হলো কি আমার, এটা হলো অ্যান্সার, এটা হলো অন্যয়টা। এখন এই অন্যয়টা বের করার পর আমাকে যদি বলে যে এটা কি ফাংশন, বলেন তো এটা কি ফাংশন? দেখি আপনারা কে কে বলতে পারেন এটা কি ফাংশন। আচ্ছা, অনেকেই বলছেন না। দেখি আমরা একটু প্রুফ করে দেখি কেন ফাংশন নয়। এই এক এক হইতে হবে এটা বাধ্যতামূলক না, এক এক হইতে হবে বাধ্যতামূলক না। দেখেন আমরা এটা একটু লেখি, আমরা যে অন্যয়টা পাইলাম, কি কি পাইছি, 2 1 পাইছি, তারপরে পাইছি 3 1, আর একটা পাইছি 3 2। আমরা একটু এইরকম করে দেখি, এইরকম করে দেখি, এখানে ডোমেনগুলো কি কি, 2 3, তাই না, 2 3, আর এখানে হচ্ছে 1 2। দেখেন 2 এর সাথে 1 এর সম্পর্ক, তাই না, এই যে 2 এর সাথে 1 এর সম্পর্ক, আবার 3 এর সাথে 1 এর সম্পর্ক, আবার 3 এর সাথে 2 এর সম্পর্ক। খেয়াল করে দেখেন, এটা একটা আম আর এটা গাছ। কি বলছে, এই 3 নং, এই এই আমটা বলতেছে আমি 1 নং গাছেরও 2 নং গাছেরও, এই আমটা বলছে 1 নং গাছেরও 2 নং গাছেরও। এই জন্য এটা একটা ফাংশন না, তবে অন্যয়। এটা ফাংশন তবে অন্যায় না, সরি এটা অন্যায় তবে ফাংশন না। থ্যাংক ইউ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।